আপনার ব্যক্তিগতভাবে কিরকম বাচ্চা পছন্দ, মানে শান্ত বাচ্চা নাকি বাঁদর বাচ্চা? তুমি এখনো এখানে বসে আছো, তোমাকে পুলিশ ধরে নিয়ে যায়নি? সত্যি কি হেলথ ড্রিঙ্ক খেলে লম্বা হয়? সেই তারে জমি পরে বাচ্চাও এসে বলে আমি না ডিসলেক্সিক হয়েছে। সব বাচ্চাই দেখি সার, আমরাই বোধহয় বোকা ছিলাম। এই ডাইপার এতক্ষণ ধরে যে পড়ে থাকে বাচ্চা, এতে কি কোনো অসুবিধা হতে পারে? এবার এখনকার মা বাবারা আমাকে এসে প্রত্যেকটা ভ্যাকসিনের আগে জিজ্ঞেস করে এটা পেনলেস তো? এটা কিন্তু মানে বেসলেস। ADHD তার আছে কিনা বা অটিজম আছে কিনা, এটা একটা ছোট বাচ্চাকে দেখে কি করে বুঝবো? মধু বা ওই ধরনের কোনো রসালো জিনিস কিছু মুখে দেওয়া উচিত না। একদম সদ্যজাত শিশুদের দেখি ওই তেল ফেল মাখিয়ে বেশ ম্যারিনেট করে রোদে রেখে দেয়। নমস্কার, আমি সায়ন। নমস্কার, আমি কুশল। আমরা এই দুই ধেড়ে বাচ্চা আজকে কথা বলবো শিশু রোগ বিশেষজ্ঞ পেডিট্রিশিয়ান ডক্টর রমি রায়ের সাথে। তো আমাদের সাথে রয়েছেন ম্যাম। নমস্কার। তো ম্যাম, আপনি নিজে কতটা শিশু? দেখুন, মনের মধ্যে শিশু আছে বলেই তো আমি আজকে এখানে আসতে পেরেছি। কেননা শিশু না থাকলে এই যে ইনজেকশন পডকাস্ট, তাতে ইনজেকশনের সাথে আমাদের একটা বিশাল সম্পর্ক আছে। কেন আমরা ভ্যাকসিন দিই, হ্যাঁ, তো ইনজেকশন আমাদের সাথে অতপ্রতভাবে জড়িত, এবং ইনজেকশন দিতে গেলেই আমাদের শিশুর সাথে শিশুর মতন হয়ে যেতে হয়। এবং বলে যে বাচ্চাদের মন জেতার জন্য নিজেকেও কিছুটা বাচ্চা হতে হয়। আপনার তো সারাদিনই বিভিন্ন রকমের বাচ্চা আসে। একটা জিনিস বলবো, সব এই শিশু রোগ বিশেষজ্ঞ হলে জীবনের একটা মানে কি বলবো বড় অঙ্গ আমাদের সাথে চলে। হ্যাঁ, কেননা শিশুরা হচ্ছে জীবনের সবচেয়ে বড় অঙ্গ, যেখানে শিশুরা আমাদের সবসময় আনন্দ দান করে। খুব কমই যে শিশুদের জন্য, হ্যাঁ নিশ্চয়ই আমরা কনসার্ন হই, তখন আমরা শিশুদের জন্য একটু দুঃখ পাই, টেনশন হয়, সব কিছু, কিন্তু সবচেয়ে বড় কাজ তারা করে হচ্ছে আমাদের জীবনে আনন্দ দান করে। এবং আমরা যেহেতু এদের সাথে অনেকক্ষণ সময় কাটাই, আমার তো এটা খুবই ভালো লাগে। আমার মনে হয় যারা থাকবে তারা থাকেন, যারা সবাই এটাকে খুবই এনজয় করেন আর কি। কিন্তু ম্যাম, কিছু তো বাঁদরের বাচ্চাও থাকে আমার মতো। সেটাও আনন্দে। মানে ধরেন আপনার থেকে আপনি যেই ফিজটা নেন তার থেকে বেশি ক্ষতি করে দিয়ে চলে গেছে, তখন আপনি কিভাবে? এরকমও হয়েছে যে আমি যখন প্রথম শুরু করি প্র্যাকটিস, তখন অতটা তো বুঝতাম না, তো বাচ্চাই এসেছে, আমি বাবা মার সাথে কথা বলছি বাচ্চাকে দেখার পরে, বাচ্চা যে তলে তলে কাজ করছে আমি তো বুঝতে পারছি না। হঠাৎ তাকিয়ে দেখলাম যে ঝং করে একটা আওয়াজ হলো, এবং মানে ড্রয়ারের মধ্যে যা জিনিসপত্র ছিল মেডিকেল সব কিছু সে মাটিতে আছে, এবং সেগুলো তছনছ হয়ে গেছে। হ্যাঁ, এবার মা তো তাকে বকাবকি শুরু করলো, আমি তো থামালাম। এবার যিনি ক্লিনিকের মালিক ছিলেন তিনি তো এসে মানে পারলে আমাকেই বকেন আর কি। তখন আমিও শিশু হয়ে গেছি, মানে আমি খুব মুখ কাচুমাচু করে দাঁড়িয়েছি যেন অ্যাজ ইফ আমিই করেছি, এরকম একটা ব্যাপার। তো এই ধরনের ঘটনা হয়েছে। আস্তে আস্তে আমরা যত এক্সপিরিয়েন্স হয়েছি, এখন আমরা বুঝতে পারি, তাই তাদের হাতের কাছ থেকে সরিয়ে দিই। যেমন নিজের মোবাইলটা, নিজের স্টেথোটা সব সরিয়ে দিই, জানি যে আসলেই টান মারে, মানে এগুলো তো আছেই। আর কুশল জানে যে আমরা মাঝে মাঝে স্টেথোর সাথে ওই হাতির মুখ কি বিয়ের মাথা এগুলো দিয়ে একটু ওদের অ্যাট্রাক্ট করার চেষ্টা করি, যাতে ওরা একটু ঠান্ডা থাকে। তো সেগুলো ধরে তো রীতিমতন টানাটানি করে, আমার কানের অবস্থা মাঝে মাঝেই খারাপ হয়ে যায়, কানকে ধরে টানছে, এরকম একটা হয়। আমরা তার মধ্যেই কাজ করি আর কি। আর এই ইনজেকশনের কথা এলো, ভ্যাকসিনের কথা এলো, তো এক তো বাচ্চাদের নিডলস ফোবিয়া থাকেই, মানে শুনছে ভয়। তো এখন একটা নতুন টার্ম শুনছি আমরা, সেটা হচ্ছে পেইনলেস ভ্যাকসিন। এটা কি যদি একটু? আচ্ছা, পেইনলেস আর পেইনফুল এই ব্যাপারটা শুধুই আছে হলো মোটামুটি অন্যান্য সব ভ্যাকসিনসেই সাইড এফেক্টস হিসেবে পেন হবেই, মানে এটা একটা 20% চান্সেস তো সবসময় থাকে। প্লাস হচ্ছে যখন ইনজেকশন দেওয়া হচ্ছে তখন তো পেন হবে, মানে সেটা কোনোভাবেই কোনো পেনলেস বা কিছু হবে না। এবং পেনলেস মানে হচ্ছে সত্যি লেস পেন, নট পেন মানে নেই হবে না, এরকম হবে না, ঠিক আছে? কিন্তু পেনলেস মানে একটু লেস পেন, কম পেন হবে, কম সাইড এফেক্টস হবে। তো এখানে মানে এটা পুরোপুরি প্রযোজ্য হচ্ছে হলো ডিপিটি, মানে ট্রিপল অ্যান্টিজেন যেটা বলা হতো আগে, সেই ট্রিপল অ্যান্টিজেনের এখন হচ্ছে ডিপথেরিয়া, হুপিং কাফ, টিটেনাস। এইটাতে টিটেনাস এবং হুপিং কাফের যে কম্পোনেন্টসগুলো থাকে, সেলুলার কম্পোনেন্ট, তার থেকে অনেক সময় অ্যালার্জিক রিয়াকশন হিসেবে পেন হয়। তো সেইটারই পেনলেস বা পেনফুল ভ্যারাইটি আছে। এবার এখনকার মা বাবারা আমাকে এসে প্রত্যেকটা ভ্যাকসিনের আগে জিজ্ঞেস করে এটা পেনলেস তো? হ্যাঁ, কিন্তু এটা কিন্তু মানে বেসলেস, কারণ সবই আমরা চেষ্টা করি, যেটা এখন বিভিন্ন টেকনোলজিতে যে ভ্যাকসিনসগুলো এসেছে সবই কিন্তু এখন যতটা কম পেন হয় ততটাই। শুধু ওইটাতে দুটো ভ্যারিয়েন্ট আছে, একটা পেনফুল, পেনলেস। তার মানে এই মিথটা ক্লিয়ার করে দিন নতুন বাবা মায়েদের ক্ষেত্রে, পেইনলেস ভ্যাকসিন বলে কিছু হয় না,
এটা অ্যাকচুয়ালি বলা উচিত লেস পেইন ভ্যাকসিন। ঠিক, একদম একদম। এবং এটা অনেক বাবা মা আমাদের প্রশ্ন করে যে পেনলেস দেবো না পেনফুল দেবো, কোনটার এফিকেসি বেশি। এবার সেটা নিয়ে মানে বিভিন্ন জায়গায় রিসার্চ হচ্ছে হোল ওয়ার্ল্ড ওয়াইড একদম, এবং দেখা গেছে যে পেনফুলটা হয়তো একটু পার্সেন্ট হলেও হয়তো বেটার, কিন্তু মানে আপনার এফিকেসি ওয়াইজ হচ্ছে সব একদম সেম মোরাবলেস। তো সেই জন্য এটা চয়েসটা আমরা বাবা মাদের দিয়ে দিই। অনেকজন আছেন যারা শুধু পেনফুলই দেন, কেননা যাতে সেটাতে হয় গভর্নমেন্ট ইনস্টিটিউশনসে যেগুলো দেওয়া হয় সেগুলো পেনফুল, এবং তাতে বাচ্চারা এখন অবধি তারা বড় হয়ে গেছে, এখন হয়তো লোকও হয়ে গেছে তারা, বা মহিলা হয়ে গেছে, তারা সুস্থ আছেন, হ্যাঁ, এবং একই রকম এফিকেসিতেই আছে। আমরাও তাই পেয়েছি আর কি। আমরাও তাই পেয়েছি, আমরা পেনফুলই পেয়েছি, তখন পেনলেস হয়তো ছিলই না। আমরা যেসব ভ্যাকসিন পেয়েছি সে ওই পাংচার সারানোর মতো দাগ হয়ে যেত। হ্যাঁ, সেটা অনেক আগের, যেটা সেই বক্সের ভ্যাকসিন ছিল, কেটে দিত, সবার এখানে, আমারও এখানে একটা কাটা হয়ে সেটা দাগ ছিল, সেসব তো এখন আর নেই। যেহেতু এখন সেই হিসেবে ধরতে গেলে ভ্যাকসিনেশন প্রচুর হচ্ছে, কিন্তু কোনো দাগই থাকে না বাচ্চার গায়ে, ঠিক আছে। আমার একটা প্রশ্ন, যেটা সবচেয়ে কমন রোগ নিয়ে বাচ্চারা আপনার কাছে যে যায়, কি কি সবচেয়ে কমন রোগ আপনি দেখতে পান? মানে মেন রোগ যেটা সবাই আমরাও ফেস করি, বড়দেরও হয় ছোটদেরও হচ্ছে, সেটা হচ্ছে জ্বর। হ্যাঁ, জ্বর, পেট ব্যথা, বমি, পটি মানে লুজ মোশন হওয়া, এগুলো হচ্ছে সবচেয়ে কমন। এবং যেহেতু প্রত্যেকটা সিজনে ভাইরাল ফিভার হচ্ছে, তো প্রত্যেকটা সিজনে সে ভাইরাল ফিভার নিয়ে বাচ্চারা আসেই মোটামুটি। একটা দিনে হয়তো দেখা যায় 3-4 জন একই রকম সিমটম নিয়ে আসছে, তো সেটা বেশিরভাগই হয় জ্বর, জ্বরের সাথে হয়তো বমি থাকলো, কি পটি হলো, কি বা সর্দি কাশি হলো, এটাই কমন। এখন দুটো জিনিস হয়ে গেছে, একটা হচ্ছে টেকনোলজির থ্রু দিয়ে আমাদের কাছে এখন মোবাইল হয়ে গেছে, তো আমার মনে হয় অল ডক্টরস অ্যাক্সেসিবল হয়ে গেছি আমরা সবাই মোটামুটি। আমার তো 24 ঘন্টাই খোলা থাকে, তো অলওয়েজ ফার্স্ট জ্বর আসলেই একদম ডাক্তারকে বিরক্ত করা উচিত নয়, সেটাও নয়, সবারই একটা প্রাইভেট লাইফও আছে। কিন্তু হ্যাঁ, জ্বর আসলে জ্বরের ওষুধ দিল, স্নান করালো, যেটা আগেকার দিনের একটা মিথ ছিল যে জ্বর এসছে স্নান করাবো না, এটা কিন্তু নয়। স্নান করাবে, একটু হাত ছোঁয়া গরম জল মাথা থেকে একদম ঢেলে ভালো করে স্নান করালে যে টেম্পারেচারটা থাকে সেটা ডিসিপেট হয়ে যায় মানে হাওয়াতে, তো সেটা যেটা হয় জ্বরটার সঙ্গে সঙ্গে কমে যায়। তো ওইটা করে এবার দেখা যায় যে ওষুধ খাইয়েও জ্বর কমছে না, একদিন দেখে যদি সেরকম মনে হয় ডক্টরের সাথে কনসাল্ট করা উচিত। আরেকটা হচ্ছে আমার বাচ্চা না খেতে চায় না, ওকে ভূতের ভয় দেখায়, মোবাইল দেখায়। সবচেয়ে বড় ভয় দেখায় হচ্ছে ডাক্তারের কাছে নিয়ে যাবো ইনজেকশন দিয়ে দেবে। বাচ্চারা আসার মুহূর্তে ঘরে ঢোকার আগেই আমাকে দেখেই আগে কাঁদতে শুরু করে, অনেকজন আছে। বাচ্চা বুঝে যায় যে আমাকে আবার এই জায়গাটায় নিয়ে এসে, এই যে ভয় দেখিয়ে রেখেছে, এটা একদমই উচিত নয়। বাচ্চার যদি শরীর খারাপ থাকে, আমাদের যখন শরীর খারাপ হয় আমরা খেতে চাই না, ঠিক আছে, আমরা বড় বলে আমরা হয়তো বলি যে না খাবো না। এবার বাচ্চা তো সেটা অনেক সময় বলতে পারছে না, তার ভেতরে একটা অস্বস্তি হচ্ছে জ্বরের জন্য, সেই জন্য সে হয়তো খেতে চাইছে না, কিন্তু সেখানে ভয় দেখিয়ে তাকে খাওয়াতেই হবে, এই জিনিসটা করা একদম উচিত নয়। এটা আমি তো সবসময় সবাইকে অ্যাডভাইস করি, এবং এটা আমি বলবো যে কখনো উচিত নয়। না, কিছু বাচ্চা দেখেছি এমনি হয় যে খেতে চায় না। হ্যাঁ, মানে ওই আমাদের মানে এটা খুব কমন একটা বাচ্চাদের প্রবলেম। দুটো কারণ আছে এটার পেছনে। কখনো মোবাইল দেখানো হয়, হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার, যে তাদেরকে হয় মোবাইল, না হলে টিভি, না হলে ল্যাপটপ, কিছু একটা সামনে খুলে দিয়েছে, হাঁ করে সেটাই দেখছে, খাবার দিকে তাদের ইন্টারেস্ট নেই। এই নিয়ে আমাদের এখন বিশাল চর্চা চলে। আমরা সব সময় মানে এই মা বাবাদের নিয়ে আমরা হয়তো এরকম ধরনের অ্যাড্রেস করি যে সবাইকে নিয়ে, যে তোমরা এটা করো না, এবং ছোট থেকে আমরা এটা বলি। 2 নম্বর কারণ হচ্ছে টেস্টলেস খাবার। টেস্টলেস মানে কি, আমি বলছি সেই ছোটোবেলায় আমরা যখন অ্যাডভাইস করি যে সব গুলে মানে করে, আবার অনেক বাবা মা করে কি মিক্সিতে দিয়ে সেটা ছেঁকে, এবার কি খাচ্ছে সে জল, বলতে গেলে জল, তাতে কোনো টেস্ট নেই, কোনো কিছু নেই। বাচ্চাকে তারপরে ঝিনুকে করে জোর করে খাওয়ানো হচ্ছে, এবার বাচ্চা ওই ঝিনুক, বাটি এটসেট্রা এইসব দেখলেই ভয় পেয়ে যায়, তখনই সে খায় না, ঠিক আছে। আমরা সেই জন্য তখনই বলি, যখনই এসে আমাদের বলে যে বাচ্চা খাচ্ছে না, তো আমি বলি ওই যে খাবারটা করেছেন সেই খাবারটা আপনি নিজে খেয়েছেন? হ্যাঁ, আমি এটাই প্রশ্ন করি, নিজে খেয়েছেন? অনেকে বলে হ্যাঁ খেয়েছি, খুব বাজে খেতে। আপনি যেটা বাজে বলছেন আপনার বাচ্চা সেটা ভালো কি করে খাবে? হ্যাঁ, তো আমি ফার্স্ট কথাই বলি আগে সেটা নিজে খান, খেয়ে দেখুন। এবং মানে 8-9 মাসের পর থেকে বাচ্চা যখন একটু চিবোতে পারছে, সব কিছু আস্তে আস্তে করে চেষ্টা করছে, যে দুধ বা যা কিছু স্যারেলাক ধরনের, মানে এই ধরনের সিরিয়ালস যেগুলো পাওয়া যাচ্ছে, সবই একটু দানা আরম্ভ করে 8-9 মাসের পর থেকে যেগুলো থাকে। তো ওই ধরনের আমরা ওগুলো না দিয়ে আমরা যদি বাড়ি
বাড়িরও খাবার দিই, সেই বাড়ির খাবারে একটু ক্রাঞ্চ আনলাম, একটু ভাতটাকে মেখে খাওয়ানো হচ্ছে, যেটা এমনি ভাত একদম গলা ভাত না করে, বাচ্চাও টেস্ট পাবে। তার সাথে একটু আলু ভাজা দেওয়া হলো, ওর হাতে দেওয়া হলো, সেটা আলু ভাজা খেয়ে নিল, একটু অন্য কিছু ভাজা খেয়ে নিল, কি একটা তরকারি, যে তরকারিটা বাড়ির হয়েছে, বাচ্চা দেখলো সবাই যেটা খাচ্ছে আমাকেও সেটা দিচ্ছে, সে জানবে যে এটা আমার খাবার আলাদা করে নয়, সেগুলোতে ইন্টারেস্ট পায়। এইভাবে ইন্টারেস্ট গ্রো করে বাচ্চাকে খাওয়ানো উচিত। কিন্তু অনেক বাচ্চা আছে, মানে অনেক লোক আছে যারা ওই ব্রেস্ট ফিডিং এর সময় মুখে মধু দিয়ে দেয়। এটা উচিত নয়, হ্যাঁ, কেননা মধু প্রথম কথা একটু স্টিকি, এবং জন্মের পরেও এটা একটা মিথও আছে যে মুখে মধু না দিলে মুশকিল, হ্যাঁ, মানে সব সে এত মিষ্টি তৈরি হবে আর কি, মধু না দিলে আমার টাইপের কথা হয়, আমাকে সবাই বলতো সেটা জন্মের সময় নিশ্চয়ই মধু দেয়নি মুখে, এটা বলে। কিন্তু সেটা অনেক ধরনেরই কথা হয়, এরকম ধরনের, যেমন বলা হতো যে রবীন্দ্রনাথ ঠাকুর কে মানে নাকি ওয়াইনে চুবিয়ে দিয়েছিলেন বলে উনি এত ফর্সা ছিলেন, এরকম একটা কথা। তো এরকম ধরনের অনেক কথাই আমাদের বাঙালি বলুন, মানে অন্যান্য স্টেটেও আছে এরকম ধরনের। কিন্তু মধু দিলে যেটা হয় হচ্ছে, মানে আমরা যেটা ফেস করেছি সেটা হচ্ছে মধু দিলে স্টিকি, তার মধ্যে যে কোনো জার্মস, হ্যাঁ, থাকতে শুরু করে, দুধটা যখন খায় ওটাতে আরও স্টিক করে যায়, তাতে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। তাই জন্য সিরিয়াস নোট আমি বলবো, মধু বা ওই ধরনের কোনো রসালো জিনিস কিছু মুখে দেওয়া উচিত নয়। কাউ মিল্ক, পাউডার মিল্ক, ব্রেস্ট ফিডিং, এই তিনটে যদি আপনি আলাদাভাবে এক্সপ্লেন করেন কোনটা বেশি হেলদি। আর একটা হচ্ছে অনেক ডাক্তার গরুর দুধ খেতে বাচ্চাদের বারণ করে, এটার কারণটা যদি একটু বলেন। এক নম্বর হচ্ছে ব্রেস্ট মিল্ক হচ্ছে বেস্ট ফর দ্য বেবি, তার মধ্যে অ্যান্টিবডি থেকে শুরু করে অল দ্য নিউট্রিয়েন্টস সব আছে, ঠিক আছে। তো ওটা যদি মানে খায়, মার যদি দিতে পারে, মানে তার থেকে ভালো জিনিস আর কিছু নেই। এবারে হলো আমরা 6 মাস অবধি বলি আর কোনো দুধ নয়, কিন্তু অনেক বাচ্চার কোনো কারণবশত বা মায়েরই কোনো কারণবশত ব্রেস্টফিড করতে পারলো না বা পর্যাপ্ত হলো না, তখন আমরা বলি যে ফর্মুলা ফিডস যা আছে সেগুলো দিতে। সেটা ঠিক মতন মেপেন, নিশ্চয়ই তার পেডিয়াট্রিশিয়ানকে জিজ্ঞেস করেন, তিনি দেবেন, সেটা সেভাবেই দিতে। গরুর দুধ বা অন্য যে কোনো দুধ আমরা বলি 6 মাসের পরে। এবং গরুর দুধ যেটা এক্ষুনি বলে যে গরুর দুধ বারণ করেন অনেকে, তার একটাই কারণ হলো অনেকের বাড়িতে, মানে গ্রামের দিকে যাদের গরু আছে, তাদের নিজেদের বাড়িতেই হয়তো গরু আছে, সুস্থ গরু, হেলদি গরু, তার দুধ কিন্তু আমরা বলি একটু বেশি জল দিয়ে ফুটিয়ে, বেশিক্ষণ ফুটিয়ে সেইটা দিতে পারে বাচ্চাকে। কিন্তু এখানে যেটা প্রবলেম হয়, অনেক গরুর দুধ মিক্স হয়, এবং কোনো গরুর মানে বোভাইন টিভি খুব কমন একটা ব্যাপার, তো ওটা থাকে, সেটা যদি হয় তাহলে বাচ্চার গিয়ে হলেও হতে পারে, দেয়ার ইজ আ পসিবিলিটি। সেই জন্যে আমরা বারণ করি, মানে ওরা তো হয়তো বলবে যে হ্যাঁ আমরা সুস্থ গরুরই দুধ নিয়ে এসে দিচ্ছি, কিন্তু সেটা তো দেখা যাচ্ছে না বা মনিটর করা যাচ্ছে না, সেই জন্যে আমরা বারণ করি যে ওটা না দিতে, হ্যাঁ, যাই জন্য প্যাস্চুরাইজ দুধটা দিতে আমরা বলি, ঠিক আছে। তাও এখন আবার সেটা নিয়েও অনেক আছে যে এই ডাবল টোন মিল্ক বা সব কিছুতেও ওবিসিটি বাড়তে পারে পরের দিকে, তাই জন্য আমরা সেটা নিয়েও এখন চিন্তা ভাবনা করি আর কি, এই আর কি। আর অনেক বাচ্চা আবার ব্রেস্ট ফিডিং ছাড়তেই চায় না, অনেক বড় বয়সে, হ্যাঁ, অনেক বড় বয়সে নিম পাতা দিয়ে রাখে মায়েরা। সেটা অ্যাকচুয়ালি মানে হয়তো বাচ্চারও নেশা হয়ে গেছে, অভ্যেস হয়ে গেছে, খুব ক্ষতিকারক নয়, তবে হ্যাঁ একটা বয়সের পরে সেগুলো ওদের স্টামাক আপসেট করে বা কোনো ধরনের মানে অন্যান্য খাবার খেতে চায় না, তখন ওইটার জন্যে আমরা তখন বলি যে 2 বছরের পর থেকে আস্তে আস্তে করে ছাড়িয়ে দিতে। এখন বাচ্চাদের মানে সারা দিন মা বাবা ডাইপার পরিয়ে রাখে, এই ডাইপার এতক্ষণ ধরে যে পড়ে থাকে বাচ্চা, এতে কি কোনো অসুবিধা হতে পারে? অসুবিধা তো খুবই, কেননা যদিও ডায়াপার বলা হচ্ছে শুকনো করে দেয়, সব কিছু করে দেয়, কিন্তু স্টিল যখন ওদের ভরে যায় বা কেঁচো হয়ে যায় তখন তো জায়গাটা একটা সগিনেস থাকেই, তাতে অনেক সময় বাচ্চাদের স্কিন খুবই ডেলিকেট, তাতে অনেক সময় দেখা যায় র্যাশ বেরোচ্ছে, হ্যাঁ, অথবা মানে কোনো একটা ইরিটেশন হচ্ছে বাচ্চাদের, ওটা তার জন্য বাচ্চারা খ্যান করতে থাকে, ঘ্যান করতে থাকে, এটা একটা থাকে। 2 নম্বর হচ্ছে যে যতই হোক না কেন কিছু জায়গায় না আমাদের সেই পুরনো পন্থাগুলো কাজ দেয়। মায়েরা যে সেই ছোট ছোট কাপড় কেটে সুতির কাপড় দিয়ে রেখে দিত ন্যাপি বানিয়ে, মানে সত্যি কথা বলতে বাড়িতে ন্যাপি বানিয়ে, এর থেকে ভালো জিনিস কিন্তু সত্যিই কিছু নেই। তো সেখানে আমরা ওই জন্য বলি যে ওই ন্যাপিগুলোই বেস্ট। কিন্তু হ্যাঁ, রাত্রিবেলার দিকটায় বা খুব বৃষ্টি হচ্ছে সেই সময় বাচ্চারা বারবার হয়তো ইউরিন করছে, সেই সময়টা হয়তো একটু দিতে হবে।
হ্যাঁ মানে দিতে চাইলে দিতে পারে সেটার ব্যাপারটা, কিন্তু কন্টিনিউয়াস এই যেটা বললে যে সারা দিন পরিয়ে রাখাটা এটা উচিত না, এটা উচিত না। একটা হচ্ছে ন্যাচারাল প্রসেস সবসময় ভালো, বাচ্চারা একটুখানি কাঁদবে, জানবে, সে জানবে যে হ্যাঁ আমি টয়লেট করেছি, ভিজে আছি, আমি এই সেন্সেশনটা আসবে, সে একটু কাঁদবে, তখন মা বাবা উঠে করবে। জানি মা বাবার কষ্ট হয়, কিন্তু এই কষ্টটার মধ্যেও একটা না আনন্দ আছে। হ্যাঁ, এই কষ্টটা করলে তারা জানবে যে হ্যাঁ তারা একটা বাচ্চা মানুষ করছে আর কি। আরে অনেক বাচ্চা আছে রাত্রিবেলা টয়লেট করে দেয় বিছানায়, এবার এটা অনেক বড় বয়স অবধি, মানে ক্লাস 7-8 হয়ে গেছে তবুও এখনো এটা কিন্তু মানে টেস্ট সাপেক্ষ, কেননা সবাইরই মানে অনেকেরই আমরা প্রথম কথা বলি দুটো জিনিস হয়। একটা হচ্ছে যদি বড় বাচ্চা হয়, মানে বড় হয়ে গেছে, এবার তার হয়তো আর একটা ভাই বা বোন এলো, তখন একটা না অ্যাটেনশন, একটা সাইকোলজিক্যালি থাকে যে অ্যাটেনশন একটা পাওয়ার ব্যাপার থাকে, ওরা না তখন সেই হিসেবে করে দেয়, বা ওদের মনে হয় যে আমাকে ইগনোর করছে মা বাবা, সেই কারণে অনেক সময় করে দেয়। তো সেগুলো হলে আমরা ওই জন্য মা বাবাদের সবসময় বলি যে যখন সেকেন্ড সিবলিংয়ের জন্য তোমরা করছো, আগে বাচ্চাকে বোঝাবে যে ওই বাচ্চাটি এসছে, সে বাচ্চাটি হয়তো মানে আমাদের এখন এসেছে তোমার খেলার সাথী, এবার পরে তোমার খেলার সাথী হবে, তোমাকে কিন্তু আমরা তার জন্য তুমি ইম্পর্টেন্ট, ও ইম্পর্টেন্ট, এইভাবে বলানো। এটাতে অনেক সময় দেখেছি বেড ওয়েটিং ব্যাপারটা কমে যায়। আর হচ্ছে কিছু প্যাথোলজিক্যাল ব্যাপার আছে, যেমন মানে দেখা যায় ইনফেকশন থাকলে বা কোনো ধরনের বাচ্চার কোনো ধরনের কোনো কিডনির কোনো কিছু থাকলে, কিছু প্রবলেম থাকলে বা ব্লাডারে কোনো প্রবলেম থাকলে, সেগুলো তখন সেই মতো ট্রিটমেন্ট করা হয় আর কি। আর ম্যাম এই সিবলিং গ্যাপটা মানে কতটা হওয়া হেলদিয়ার? মানে অনেক সময় কি একটা বাচ্চা যে হলো তার 1 বছর পরই একটা সিবলিং চলে এলো বা 2 বছর পরে, আবার হয় যে একটা বড় গ্যাপে হয়। সবচেয়ে বড় তো এখন হলো যে সবাই একটা বাচ্চার উপরেই, হ্যাঁ ওয়ান চাইল্ড নর্ম হয়ে গেছে এখন মোটামুটি সব কারণেই আর কি। 2 নম্বর হচ্ছে যে যদি সিবলিংয়ের ব্যাপার থাকে, তো আমার মনে হয় 3 থেকে 4 বছরের একটা গ্যাপ থাকলেই সবচেয়ে ভালো, মানে মা বাবার পক্ষেও ভালো এবং বাচ্চার পক্ষে। কারণ যে বাচ্চাটা 3 বছর কি 4 বছর, এখন বাচ্চারা খুবই ইন্টেলিজেন্ট, তারা মোটামুটি 4 বছরের মধ্যে সব বুঝে যায় সব কিছু, যে হ্যাঁ আমার একটা ভাই আছে, বোন আসছে, আমার সেইখানে বোঝানোও তাদের সুবিধা হয় যে তোমার মানে খেলার সাথী এসেছে, সেও ইম্পর্টেন্ট, কিন্তু তুমি বেশি ইম্পর্টেন্ট, তোমার দিকটা আমাদের দেখতে হচ্ছে, দেখো সে ডলের মতন শুয়ে আছে, এইগুলো বলতে পারে বাচ্চা, মায়েরা বাবারা এটা বোঝাতে পারে। আর 2 নম্বর হচ্ছে যে মার পক্ষেও ট্যাকল করতে খুব সুবিধে হয়, এবং আমার মনে হয় যে বাচ্চাদের আমরা যেটা বললাম যে 2 বছর অবধি ব্রেস্ট ফিড করা উচিত, তো সেইখানে আরেকজন এসে গেলে মায়ের পক্ষেও কষ্ট হয়। ঠিক আছে, প্রেগনেন্সি এসে গেলে তো মার জন্যও তো মুশকিল, তাই তো ব্রেস্ট ফিড করতে পারে না, তো সেখানে সেই জন্য সব দিক থেকে বেটার হলো 3 থেকে 4 বছরের গ্যাপটা থাকা। এখন কুকুর পোষে, হ্যাঁ কুকুর পোষে, বাচ্চা হলো তারপর একটা কুকুর এনে দেয় যে এর সাথে খেলবে, এই তোমার ভাই, একদম এটা ভাই। সেখানেও কিন্তু প্রবলেম হয়, মানে কুকুরেরও প্রবলেম হয় এবং বাচ্চারও প্রবলেম হয়। বাই চান্স যদি কুকুরকে আগে পুষে রেখে থাকে এবং পরে বাচ্চাটি আসে, কুকুরের ভীষণ মানে কি বলবো একটা অভিমান হয় যে একজন বাচ্চা এসে তাকে সবাই করছে, আস্তে আস্তে হ্যাঁ আস্তে আস্তে সে ইউজ টু হয়। ঠিক তেমনি বাচ্চারও তাই, কুকুর পোষার পরে প্রথমেই তাকে দেখবে যে চটথাপ্পড় মেরে দিচ্ছে আর কি, হ্যাঁ এরকম হয়, রাগ হয়, কেননা ওর উপরে কেন সবাই অ্যাটেনশন দিচ্ছে এটা, তারপরে সে বোঝে যে না আমাকেও ওকে দেখতে হবে, এই জিনিসটা যখন আসে তখন সে আবার তার সাথে আনন্দ করে থাকে আর কি। বাচ্চাদের কৃমি মানে এই জিনিসটা, এটা নিয়ে একটু যদি কিছু বলেন। তো এটা একটা খুব স্বাভাবিক ব্যাপার, হতেই পারে, বাচ্চারা যেহেতু অনেক সময় মানে নোংরা তো একটু ঘাটছে, সেটা থেকে তো হয়। তবে আমাদের একটা মিথ আছে যে মানে ছোট থেকে চিনি খাওয়ালে বা মিষ্টি বেশি খাওয়ালে কৃমি হবে, সেরম ব্যাপার নয়, কিন্তু কৃমিটা আসে কিন্তু যে কোনো ধরনের নোংরা কিছু থেকেই আসে, এবং এমনও নয় যে একদম কৃমির সবসময়ই যে ওষুধ দিতে হবেই একদম রুটিনলি, সেরকমও নয়। কিন্তু হ্যাঁ হয় অনেক সময় বাচ্চাদের হলে কৃমির ট্রিটমেন্ট করা দরকার, নাহলে অ্যানিমিয়া হতে পারে পরের দিকে গিয়ে বাচ্চাদের, এবং পেটের ব্যথা এগুলোতে ভুগতে পারে, সেই জন্য দেওয়া উচিত, কিন্তু সেটাও মানে ডক্টরের সাথে কনসাল্ট করে। এখন তো রুটিনলি গভর্নমেন্টের ইয়েতে আমরা একটা ডিওয়ার্মিং যেটা করা হয় একবার, কেননা অনেক বাচ্চাই থাকে তারা বলে না যে তাদের অসুবিধা হচ্ছে, মা বাবারাও বুঝতে পারে না, হয়তো তাদের বাড়িতে আরও অনেক বাচ্চা আছে তারা বুঝতে পারে না, তাই জন্য রুটিনলি গভর্নমেন্ট ইয়ে থেকে আমাদের করে দেওয়া হচ্ছে ডিওয়ার্মিং। সেটা হচ্ছে যে যেহেতু অ্যানিমিয়া একটা বড় রোগ এখনকার, সেই অ্যানিমিয়া যাতে রোধ করা যায় আর কি। আর একটা রোগ নিয়ে বলবো, এরকম কৃমির মতোই খুব কমনলি বাচ্চা ভোগে, কানে ব্যথা, বাচ্চা খুব, তো এইটাও নিয়ে একটু। অ্যাকচুয়ালি কানে ব্যথাটা তো হয়, সর্দি কাশি হলে অনেক সময় হয়তো কানে ইনফেকশন হলো, সেটা হতে পারে।
এখন তবে একটা নতুন জিনিস হয়েছে, মোবাইলের ইয়ারফোন ঢুকিয়ে রেখে দেওয়া, মানে সেটা মারাও করছে, বাবারাও করছেন, বাচ্চারাও করছে, তার কারণেও কিছু হয় প্রবলেম সেগুলোর থেকে। আর কানে ব্যথা একদম ছোট বাচ্চারা বলতে পারে না অনেক সময়, সেজন্য তারা কান্নাকাটি করে, সেটা আমরা ধরে রাখি যে কানে ব্যথা, তখন আমরা সেরকম মতন কানে ব্যথার ওষুধ দেওয়া হয় আগে। আচ্ছা, এই মোবাইল ব্যবহার মানে আমি এখন দেখেছি যে আমাদের বয়সী যারা বাবা মা হয়েছে, তো তারা বাচ্চা সামলানোর ক্ষেত্রে একটু নড়বড়ে বলতে তাদের এত ব্যস্ততা, তাদের অনেক কাজ রয়েছে, মানে বাবাও কাজ করছে, মাও কাজ করছে, সেক্ষেত্রে দেখেছি যে তারা যখন তাদের টাইম কাটাচ্ছে, বাচ্চাটাকে একটা মোবাইল অন করে রেখে দিচ্ছে, বা বাচ্চাটা শান্ত হচ্ছে না, আগে একটা কার্টুন চালিয়ে দিচ্ছে, বাচ্চা খাচ্ছে না, আর কিছু একটা চালিয়ে দিচ্ছে, সলিউশন হচ্ছে মোবাইল ফোন। এইটা বাচ্চাদেরকে কতটা এফেক্ট করছে? প্রচণ্ডভাবেই এফেক্ট করছে, কারণ এই কারণেই যে আগের প্রশ্নটা হলো না যে খাচ্ছে না ওরা, এই না খাওয়াটা কিন্তু ওখানেই শেষ হয়ে যায়। মানে যেই আমি দেখেছি 6 মাসের বাচ্চা ভর্তি হয়েছে আছে, সেখানে মায়ের কোনো কাজ নেই, মা কিন্তু কোনো কাজ করছে না, বাচ্চা কাঁদছে, এবার সে যখন একটা তার ইনজেকশন চলছে, স্যালাইন চলছে, বাচ্চা কাঁদবেই, এটা তো জানা কথা। তার সাথে আমরা নিজেরাও তো অ্যাক্সেস করি যে কেন কাঁদছে, তার পেটে ব্যথা হচ্ছে কি কানে ব্যথা, জ্বর আছে, এরকম ধরনের। মা সোজা মোবাইল তুললো, তার হাতে ধরিয়ে দিল, সে তো তাতে খুব খুশি হয়ে গেল, চুপ হয়ে গেল। তো আমরা এগুলো দেখে খুব রাগারাগি করি, সত্যি কথাই বলছি, খুবই রাগারাগি করি। তার একটাই কারণ হচ্ছে একটা রেডিয়েশন আছে, হ্যাঁ, মোবাইলের থেকে তো একটা রেডিয়েশন থাকছেই, সেটা আছেই, প্লাস হচ্ছে এই যে ওরা ওটাতেই এনগ্রসড হয়ে যাচ্ছে, ওরা কিন্তু আর বাইরের জগৎ সম্বন্ধে কিছুই জানতে পারছে না। আরেকটু বড় স্টেজে যখন যাচ্ছে তখন পড়াশোনা হ্যাম্পার হচ্ছে, এটা একটা বড় ব্যাপার, চোখের প্রবলেম হচ্ছে, এবং মোবাইলের থ্রু দিয়ে আমি এটা দেখেছি বাচ্চারা খুব ইরিটেটেড থাকে, মানে যে মোবাইলটা তাদের সরিয়ে দেওয়া হয় বা কোনো কারণে, হয়তো তাদেরকে তো নিজেদের নিজস্ব মোবাইল নেই, হয়তো মা বাবা বাইরে গেল, চলে গেল মোবাইল নিয়ে, তারা ভীষণ ইরিটেটেড হয়ে থাকে, ঠাকুমা ঠাকুরদার কাছে থাকতে চান। আমাদের আগের যে ছিল যে গল্প শোনা, বই পড়া, এগুলো একদম চলে যাচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় এটা মানে সোসাইটির জন্য ইজ নট আ গুড থিং, তো এই মোবাইলটাকে রেস্ট্রিক্ট করা উচিত। আর একটা হচ্ছে বাচ্চাদের কমিউনিটি প্র্যাকটিস, মানে আমরা যেরকম বড় হয়েছি, যখন পাড়ার একদল বন্ধু হতো, স্কুলের একদল বন্ধু হতো, একগাদা ভাই বোন, হ্যাঁ, এখন একটা বাচ্চা ফ্ল্যাটের মধ্যে একা একা থাকে, মাঠ আছে না ঘাট আছে। সত্যি কথাই হচ্ছে একটা মাঠ থাকা দরকার, মানে মাঠ বা প্লে গ্রাউন্ডে একটা বাচ্চাদের থাকা দরকার। সেই কারণে আমি সবসময় বাচ্চাদের এনকারেজ করি যে তোরা সারাক্ষণ বলবে এই টিউশনে যাচ্ছে, এখানে যাচ্ছে, কিছু মানে টাইম নেই বাচ্চা। আমি সব সময় বলি টিউশন যাও, যেখানে যাও পড়াশুনো করো, রাত 9টা থেকে 9:30 তোমরা একটু টাইম বার করো বাচ্চার জন্য। মা বাবাকেও বলি বার করো, আর বাচ্চাকেও বলি একটু বড় যারা, যে তোমরা একটা সাইকেল হোক বা হাঁটা হোক, হয় ছাতের ওপর গিয়ে করো, সাইক্লিং হলে নিজের সামনের রাস্তায় অনেক গাড়ি চল, বললাম ঠিক আছে ছেড়ে দাও, সাইক্লিং করতে হবে না, ছাতে গিয়ে হাঁটো। ওই যে একটা মানে ন্যাচারাল হাওয়ায় তারা হাঁটা চলা করছে, তারা খানিকক্ষণ মোবাইল থেকে, ল্যাপটপ থেকে, হয়তো বইয়ের থেকেও কিছুক্ষণ আলাদা আছে, কিন্তু নিজের একটা চিন্তাভাবনা করছে, একটু গান গাইলো, এটাতেই ওরা কিন্তু অনেকটা মানে ফিজিক্যালিও ফিট থাকে, মেন্টালিও ফিট থাকে। একটা কথা খুব প্রচলিত রয়েছে যে গরিব বাচ্চাদের দেখ ময়লা ঘাটছে, এই ঘাটছে, ডাস্টবিন ঘাটছে, কিছুই হচ্ছে না ওদের, আর যে বাচ্চাকে একটু আতুপুতুভাবে রাখা হয়েছে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হাইজেনিক পরিবেশে রাখা হয়েছে, সে বোধহয় একটু ফ্র্যাজাইল হয়। তো এটাকে আপনি কিভাবে এক্সপ্লেন করবেন? এক্সপ্লেন একটাই, সেটা হচ্ছে ইমিউনিটি বাড়ানো। সবাই মানে এই অ্যালার্টনেসটা এসে গেছে, অ্যাওয়ারনেসটা এসে গেছে মোটামুটি, কিন্তু তাও আমি বলবো যে সেটা ইমিউনিটি, মানে ওরা যেহেতু ন্যাচারাল একটা এনভায়রনমেন্টে ছেড়ে দিচ্ছে বাচ্চাগুলোকে, তারা বিভিন্নভাবে থেকে, তাদেরও জ্বর জ্বালা হচ্ছে, হয়তো তাদেরও ইনফেকশনস ধরছে, কিন্তু কিছু সময় একটা ইনবিল্ট ইমিউনিটি থাকে যেটা বেরিয়ে আসছে, যেটা যারা খুব বেশি যত্ন করছে তাদের ইমিউনিটি গ্রো করছে, কিন্তু সেইভাবে নয়, তারা এক্সপোজার পাচ্ছে না। একটা অ্যান্টিজেন আসবে তবে তো অ্যান্টিবডি তৈরি হবে, এবার অ্যান্টিজেনটাই তো ঢুকতে পারছে না, কারণ তাকে বিভিন্নভাবে আমরা প্রোটেকশন দিয়ে রেখে দিচ্ছি, কোনো নোংরা ঘাঁটবে না, কোনো কিছু অন্য কিছু খাবে না, কোনো কিছু করবে না, ফলে একটা কোনো অ্যান্টিজেন আসছে না বলে অ্যান্টিবডি তৈরি হচ্ছে না, এটাই এর পেছনের কারণ। তবে নিশ্চয়ই তাও আমরা বলবো এখন যেহেতু পলিউশন, বাইরে এত কিছু গ্লোবাল ওয়ার্মিং, পলিউশন, সব কিছুর জন্য বিভিন্ন ধরনের রোগেরও একটু এভলিউশন হয়েছে, তাই বিভিন্ন রোগও হচ্ছে, সেই কারণে ভ্যাকসিনস বা এই বিভিন্ন ধরনের ওষুধপত্র দিয়ে আমরা বাচ্চাকে সুরক্ষিত করছি,
কিন্তু এটা ঠিক কথাই যে একটু এক্সপোজার দেওয়া উচিত বাইরে সব জগতের সাথে। আমার অনেক পেশেন্ট আছে যারা এসে বলে বাচ্চাকে নিয়ে তো আমি কোনোদিন বেরোইনি, আজকে হয়তো সে 9-10 মাসের বাচ্চা হয়ে গেছে, আমি কোনোদিন বেরোইনি, কিন্তু আমি না কালকে বাপের বাড়ি গেলাম এত দূরে, বাইকে করে গেলাম, বাচ্চাকে কোলে নিয়ে, বাচ্চার ঠান্ডা লেগে গেল, দেখুন কত জ্বর এসে গেল, কত ঠান্ডা লেগে গেল। আমি বললাম হোক, তার ওষুধ আছে, ওষুধ খাওয়াও, কিন্তু যাবে, এটা বের করবে। কেন বাচ্চাকে তুমি বাড়ির মধ্যে যদি রেখে দাও, প্রথম কথা ভিটামিন ডি তৈরি হবে না, সূর্যের আলো পাচ্ছে না। 2 নম্বর হচ্ছে সে তো নেচারকে জানবে না, প্রকৃতিকে জানবে না। আমরা তো সবাই প্রকৃতির দান, প্রকৃতিকে জানবে না। তাহলে তুমি তার জন্য, সবাই আমার উপর অনেক সময় রেগেও যায় যে আপনি কি বলছেন, আমি যাবো না, হ্যাঁ যাও, আমি এটা বারণ করছি না, কিন্তু হ্যাঁ তাকে যেটুকু মিনিমাম প্রোটেকশন সেইটুকুনি দেওয়া। যে অনাদরও একটা মস্ত বড় স্বাধীনতা, মানে একটু অনাদর রাখা, একটু বাইরে টাইরে ছাড়লে একটু, মানে আমরা যদি রবীন্দ্রনাথের ঠাকুরের পদ মানে চরণ যদি আমরা করি, তাহলে আমরা দেখব উনি কিন্তু পড়াশুনোও করেছেন প্রকৃতির মাঝে, হ্যাঁ, এবং উনি সেটাই বলেন। আমার মনে হয় সেটা বোধহয় আজকালকার বাচ্চারা যদি পেত, এখন সম্ভব হয় না সত্যি কথাই, সব কিছু কারণে আমাদের প্রকৃতি সব প্রমোটারের কাছে, প্রকৃতি প্রমোটার নিয়েছে, সেটা ঠিক। তাহলে বাচ্চাদেরকে সম্পূর্ণ আমরা দোষ দিতে পারি না, কিছুটা তো বললাম তো, এই যে কারণে বললাম যে ওরা যদি পেত তাহলে হয়তো ওরা আরো বেশি বিকশিত হতো, কিন্তু সত্যি কথা ওরা তো একটা ফুল, হ্যাঁ, কিন্তু আমরাও বিকশিত করতে পারছি না তাদের। একদম সদ্যজাত শিশুদের দেখি ওই তেল ফেল মাখিয়ে বেশ ম্যারিনেট করে রোদে রেখে দেয়, যে ম্যারিনেটই হয়ে যায় মোটামুটি, এবং তাতে কয়েকদিন পরেই আমার কাছে আসে, ডাক্তারবাবু আমার ছেলে কালো হয়ে গেল, ফর্সা জন্মেছিল কালো হয়ে গেল, কাজল পড়াচ্ছি বুঝতে পারছি না, এটাই ব্যাপার। তো আমি এটাই বলি যে তোমরা এই জিনিসটা করাই বন্ধ করো। হ্যাঁ, প্রথম কথা রোদ খাওয়ানো খুবই ভালো, ভিটামিন ডি নিশ্চয়ই দরকার, সেটা করো। সকালের দিকে যে ভোরের দিকে রোদটা আসছে বা একটু 9টা 9:30 অবধি রোদ আসছে সেটাতে করো, এবং ওই সব দিয়ে নয়, এমনি ন্যাচারাল রোদ দাও। এই যে ম্যারিনেট যেটা বললে, যে সব রকম জিনিস মিশিয়ে, ভালো কথা, সবই ঠিক আছে, কিন্তু ওটা দিয়ে তোমার রোদে দিলে রোদের যে আল্ট্রাভায়োলেট রেজ যেটা যাবে সেটা হয়তো বেশি একটু অ্যাবজর্বড হয়ে যায়, তার কারণে কিন্তু স্কিনের কালার একটু চেঞ্জ হয়। তো আমি বলেছি এগুলো কম করো, আর আমার কাছে এইটা চেয়েও না আমার ছেলে কালো হয়ে যাচ্ছে কি মেয়ে কালো হয়ে যাচ্ছে, এই কথাটা বলো না, কারণ আমি ভগবান নই, আমি মানে স্কিনের কালার তৈরি করিনি, হ্যাঁ, যেহেতু সেটা যা হবে সেটা হয়ে যাবে, সেটা থাকবেই। বলছি কালো বাবা মা এসে জিজ্ঞেস করে যে আমার বাচ্চা কালো হয়ে যাচ্ছে, করে অ্যাবসলিউটলি। এইটা তুমি যখন বললে আরেকটা কথা বলি, আমার এরকমও হয়েছে, বাবা মা বেশ শর্ট হাইট, কিন্তু আমি যখন বাচ্চার হাইট দেখছি, এবার বাচ্চা ছোটবেলায় তো আমরা দেখি কি যে সে ঠিক মতন হাইটে বাড়ছে কিনা, আমরা এটা দেখি না যে সে পরে কি হবে। তো এবার আমাকে এসে ফার্স্ট কথা জিজ্ঞেস করে হাইট ঠিক আছে, না হ্যাঁ এখনকার মতন ওর যেমন হওয়া উচিত সেরকমই আছে। তখন বললো যে আচ্ছা বড় হয়ে লম্বা হবে তো। আমি না সত্যি কথাই বলছি, এক এক সময় তাদের দিকে তাকিয়ে বলি দেখুন একটা জিন বলে ব্যাপার আছে, হ্যাঁ আপনারা দুজনের এই হাইট, আপনারা কি ভাবছেন বাচ্চা আপনাদের ছাড়িয়ে যাবে? তখন একটু লজ্জায় পড়ে যায় অনেক সময় তারা, তারপর বলে না আমাদের একটা আশা আছে তো যে ও লম্বা হবেই আর কি। আপনাদের যদি বাবা মা কেউ যদি থেকে থাকে, যদি ক্রস জিনে হয়, হতেই পারে। ওই বিজ্ঞাপনে ছিল না, শুধু ঝুললেই লম্বা হবে না, মামুনিকে বলাও এই খাওয়াতে, বা টলার স্ট্রঙ্গার শার্পার, সত্যি কি হেলথ ড্রিঙ্ক খেলে লম্বা হয়? এর মধ্যে কিছুটা আছে আর কিছুটা মেথ, হ্যাঁ, কেননা কিছুটা ওদের অ্যাডভার্টাইজমেন্টস, বিভিন্ন কোম্পানিজের অ্যাডভার্টাইজমেন্টস, মানে উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য কোম্পানিজ আমি বলছি যে সবাই টলার স্ট্রঙ্গার শার্পার হয় না, কিন্তু হ্যাঁ কারোর ক্ষেত্রে হয়তো এমনি খাবার খাচ্ছে না, প্রোটিন ডেফিসিয়েন্সি হচ্ছে বা কিছু ভিটামিন ডেফিসিয়েন্সি বা মিনারেল ডেফিসিয়েন্সি হচ্ছে, ওগুলো দিয়ে কিছুটা হলেও মানে রিপ্লেনিশ করা হচ্ছে, সেই কারণে হয়তো তারা তখন দেখা যায় হয়তো একটা হাইটে বাড়লো কি, হয়তো একটু শার্পার হলো। আজকাল শার্পার কথাটা তো আমি বলবোই না, কারণ সব বাচ্চাই দেখি শার্প, আমরাই বোধহয় বোকা ছিলাম। বাচ্চাদের ব্লাড সুগার, জুভেনাইল ডায়াবেটিস, এইটা নিয়ে একটু কিছু বলুন। হ্যাঁ, একটা নম্বর হচ্ছে যদি ফ্যামিলিতে থাকে তো বি অন দ্য অ্যালার্ট। আর 2-3টে জিনিস এখন হয়ে গেছে, এই যে ফাস্ট ফুডস, হ্যাঁ, স্পেশালি ছোটোবেলা থেকে বাচ্চারা বিভিন্ন ধরনের জিনিস খাচ্ছে, মানে কর্নফ্লেক্স খাচ্ছে, প্লেন কর্নফ্লেক্স না খেয়ে সেগুলো প্রসেসড, ঠিক আছে, তার মধ্যে কিছু ধরনের ফ্যাট বা সুগার অ্যাড করা থাকছে, বিভিন্ন ধরনের চকলেটস, ফাস্ট ফুড যেগুলো এখন জাঙ্ক ফুডস, এইসব ধরনের যেগুলো পাওয়া যাচ্ছে, স্পেশাল নুডলস, স্পেশাল সব কিছু এগুলো, আর প্লাস তো বাইরের খাবার তো আছেই, এগুলোতে এখন প্রবণতাটাই বেশি এদিকে। এগুলো কিন্তু সব মানে লেটার অন ইন লাইফ ডায়াবেটিস, ওবেসিটি
হাইপারটেনশন সবই আনছে, এবং সেটা খুব আর্লি এজ থেকে শুরু হচ্ছে, যেটা জুভেনাইল বলে, জুভেনাইলটা বিলো 13-14 ইয়ার্সের থেকেই শুরু হয়ে যাচ্ছে, এবং সেটা আমাদের জন্য ভালো নয়। এবং আরও একটা জিনিস নতুন রিসার্চে আসছে, যেটা হচ্ছে প্যাসিভ স্মোকার। মানে এখন সত্যি কথাই বলছি, মহিলাদের মধ্যেও স্মোকিং একদম মানে খুবই বাড়ছে, এটা খুবই বাড়ছে, মানে রাস্তাঘাটেও দেখছি আমরা এবং সব জায়গাতে দেখছি। ফলে মায়েরা ডিউরিং প্রেগনেন্সি বা আফটার প্রেগনেন্সি, যখন বাচ্চা ছোট তখন স্মোক করছে। যে ধরে নিন কোনো মা স্মোকার এবং সে একই সাথে ব্রেস্ট ফিডিং করেছে, সেটা কতটা কানেক্টেড? যখন ব্রেস্ট ফিড করছে হয়তো সে স্মোক করছে না, কিন্তু সে বাচ্চাটা তো প্যাসিভ স্মোকার হলো, মানে ওই এনভায়রনমেন্টে আছে, হ্যাঁ ওই এনভায়রনমেন্টে আছে। এই ধরনের জিনিসে বলছে কিন্তু লেটার অন এই যে প্যাসিভ স্মোকিং হলো বাচ্চাটার, সে কিন্তু পরে গিয়ে জুভেনাইল ডায়াবেটিস হলেও হতে পারছে, এটা নিয়ে রিসার্চ চলছে এখন। হ্যাঁ, তো এটা হচ্ছে, তো এইগুলো একটু কার্টেল করতে হবে, মানে জাস্ট আমাদের লাইফস্টাইল হ্যাজ চেঞ্জড, সেই লাইফস্টাইলটাকে একটু হেলদি লাইফস্টাইল করতে হবে আর কি। এটা হচ্ছে জমজ বাচ্চা, হ্যাঁ, এবং অনেক সিনেমায় দেখাচ্ছে যে এই বাচ্চাকে মারলো, ওই বাচ্চার মাথা ব্যথা করছে, এই বাচ্চা বৃষ্টিতে ভিজলো, ওই বাচ্চার জ্বর এলো। এটা কি ঠিক নাকি এটা যা সিনেমাতেই দেখায়? যুবা দুটো সালমান খান ছিল। এইবারে কিছুটা রং ওদের চড়াতে হবে, নাহলে সিনেমাটা চলবে না, সত্যি কথাই বলছি। হ্যাঁ, কিছুটা আছে, কিন্তু কিছুটা এটা ইন্টার রিলেটেড, বিকজ যদি এটা হয়, যদি ফ্রেটার্নাল টুইন্স না হয়, ফ্রেটার্নাল মানে হচ্ছে একটা মানে ফুল থেকে যদি দুটো বাচ্চা হয়, সেটা হচ্ছে আইডেন্টিক্যাল হয়, দেখতেও একরকম হয় অনেকটা। হ্যাঁ, এবং তাদের মধ্যে কিন্তু কিছু মানে যেহেতু একটা কানেকশনস আছে সব দিক থেকেই, সেখানে কিন্তু কিছুটা হলেও তাদের এগুলো হয়। মানে একজনের খিদে পেলে আরেকটা বাচ্চার দেখা যায় খিদে পাচ্ছে, একটা বাচ্চাকে চিমটি কাটা হলো, অন্য বাচ্চার লাগছে, এরকম কি না? এটা হয় না, বললাম যে একটু রং তো চড়াতে। বা একটা বাচ্চা নেচে উঠলো, অন্য বাচ্চাটার পা নড়ে উঠলো, না এরকম একটা হয় বাচ্চা না। লিখছে আর একটা বাচ্চা তবে একটা জিনিস আমি দেখেছি, একটা বাচ্চা বাথরুমে যাবে, সেকেন্ড বাচ্চা বলে আপনার বাথরুম, এবং করেও, হ্যাঁ এই ধরনের জিনিস হয়েছে। কিন্তু সেটা হচ্ছে মানে সেম প্লেসেন্টা থেকে যদি বেরোয় তাহলে এগুলো চান্সেস থাকে, কিন্তু ফ্রেটার্নালে হয় না। এবার সিনেমায় তো দেখায় দুটো বাচ্চা দুরকম, হয়তো মা মেয়ে আর ছেলে, কিন্তু তাদেরও এগুলো হচ্ছে, কিন্তু সেটা হয় না। কিন্তু ইউজুয়ালি আইডেন্টিক্যাল টুইন্সের মধ্যে এগুলো থেকে যায়, কিছুটা জিন্সের যেটা ইয়েটা থাকে সেই জন্য হতে পারে, কিছুটা হলে হতে পারে। তো ওটা আবার একটুখানি তো বেশি আমাদের দেখাতে, নাহলে আমরাও দেখতে যাবো না সিনেমাটা। বাচ্চাদের কিছু ছোটবেলা থেকে বোঝা যায় না, পরের দিকে বোঝা যায়, মানে ADHD তার আছে কিনা, ডিসলেক্সিয়া আছে কিনা, বা অটিজম আছে কিনা, এটা একটা ছোট বাচ্চাকে দেখে কি করে বুঝবো? অটিজম ব্যাপারটা এখন খুবই কি বলবো, অ্যাওয়্যার হয়ে গেছি আমরা অনেক বেশি, আগে যেটা ছিল না। কোনো বাচ্চা হয়তো আমরা তো কিছুটা বুঝতে পারি, কিন্তু বাবা মারা বুঝতে চায় না বা বুঝতে পারে না। একটা আগে না একটা স্টিগমা ছিল, মানে অটিস্টিক চাইল্ড মানে হচ্ছে সে কিছুভাবে মেন্টালি অ্যাবনর্মাল, এই ব্যাপারটা বলতো, সেটা কিন্তু নয়। এখন একটা ডিসঅর্ডার হয়ে গেছে, যেটা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বলে, ASD, একদম পুরো অটিজম স্পেকট্রাম। এইটাতে অনেকজন পড়ে, জাস্ট কিচ্ছু বলছি না, একটা বাচ্চা সে সব কথা বলছে, সব কিছু বলছে, সবই ঠিক আছে, কিন্তু সে কী করছে, রিলেট করছে না, মানে তোমার সাথে রিলেট করে কথা বলছে না, এইভাবে বলছে না যে তুমি যখন চাইছো যে তোমার নাম কি, সে উত্তর দিল না, সে অন্যদিকে তাকিয়েছে, কিন্তু সে জানে তার নাম। হ্যাঁ, তার যখন মুড হলো সে বললো যে জানে। এগুলো দেখা গেছে একটা স্পেকট্রাম, মানে এটা হয়তো একদম বর্ডার লাইন অটিজম, ঠিক আছে। এগুলোতেও আমরা একটুখানি হেল্প দিলে, বেশি হেল্প দেওয়া হয় প্যারেন্টকে, প্যারেন্টিং করা হয়, মানে প্যারেন্টসদেরকে ওদের ক্লাসেস নেওয়া হয়, তোমরা এইভাবে কথা বলবে, তোমরা এইভাবে বাচ্চার সাথে ডিল করবে, করে করে দেখা গেছে যে এগুলো অনেক কমে গেছে, এবং বাচ্চা তারপরে ফুল ফ্লেজেড একদম একটা গুড হিউম্যান বিং, যেমন আমরা সবাই সিটিজেন্স আছি সেই রকমই একদম পড়াশুনো করছে, ভালো রেজাল্ট করছে, চাকরি বাকরিও করেছে, আর ওদের স্পেশাল কিছু মানে কি বলবো, ওদের আজকাল সব বাচ্চাই খুবই গুণী বাচ্চা আমি বলবো। হ্যাঁ, তো সেই তারা আরও বেশি গুণী হয়, গান গাইছে, নাচ করছে, মানে বিভিন্নভাবে ভালোভাবে তারা জীবনে এস্টাবলিশড। আচ্ছা, এবার হচ্ছে ADHD আর ডিসলেক্সিয়া, এটা নিয়ে যদি একটু। ডিসলেক্সিয়া সত্যি কথাই বলছি, ওই তারে জামি পারের পরে সবাই মানে বাচ্চাও বলে, বাচ্চাও এসে বলে আমি না ডিসলেক্সিক হয়েছে, সিরিয়াসলি বাচ্চা এসে আমাকে বলেছে। আমি বললাম কি আর তুই পড়াশোনা কিরকম করছিস? আমি না সব ভালো, জানো তো লিখতে একটু অসুবিধা, আমি না একটু ডিসলেক্সিয়া আছে। আমি বললাম তুই এটা জানলি কি করে? সিনেমাটা ছিল, এটা ঠিক কথাই, এগুলো আগেও ছিল, এখনো আছে, কিন্তু কম, মানে পার্সেন্টেজ কম, যেটা সিনেমাতেও দেখিয়েছিল, ওরা কিন্তু একদম ট্রু দেখিয়েছিল যে কম, এটা কিন্তু সবাই হয় না। এবং অল দিস চিলড্রেন শুড গেট অ্যাডমিশন ইনটু নর্মাল স্কুলস,
আমরা কিন্তু বাইরের দেশে সবাই কিন্তু নর্মাল স্কুলসে এদেরকে সবাই, এবং অটিস্টিক চাইল্ডও। কেননা যদি তুমি ওদেরকে সেক্লুডেড করো, দে আর সিইং দ্য আদার পার্সন, ওরা শিখবে কোথা থেকে? আরেকজন পার্সন সেও হ্যাভিং দ্য সেম ডিসঅর্ডার, তাহলে তো ওরা শিখবে না। কিন্তু নর্মাল চাইল্ডের সাথে যদি সে বড় হয়, হ্যাঁ, এবং বাইরের দেশে ইট ইজ নট আ স্টিগমা বললাম না, তো ওরা তো নর্মাল, ওরা তো ওই বাচ্চাটিকে ব্যাবনর্মাল ভাবে না, তার বন্ধুরাও তাকে আবার হেল্প করে, ফলে কি হয় না, সে আস্তে 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 মেন স্ট্রিমে চলে আসে। আবার অনেক ক্ষেত্রে খুব স্যাড পার্ট হচ্ছে উল্টোটাও হয়, ওই বাচ্চাগুলোকে কর্নার করা, মানে বাচ্চারাও তো বোঝে না, পেছনে লাগে বা বুলিং হয়। হ্যাঁ, বুলিং হয়, তার জন্য কিছুটা পার্ট আমি বলবো টিচারদেরও একটা বড় মানে রোল আছে। দে শুড অলসো এক্সপ্লেন, সব বাচ্চাকে তো এক্সপ্লেন করলে কিন্তু বাচ্চাকে না যেভাবে মোল্ড করা যায় মোটামুটি সেটা হয়, ঠিক আছে। আর এডিএইচডির কথা যেটা বলছিলে, কিছু সময় একটু হাইপার ডায়াগনোজড, মানে বলছি বাচ্চা দুষ্টু, আমার মনে হয় তুমি যেটা বললে যে তুমিও দুষ্টু ছিলে ছোটবেলায়, দুষ্টুমিকেরা কিন্তু সব অনেক বাচ্চারই থাকে, এবং মানে একটা বেশ বড় লেভেল অব্দি দুষ্টু থাকে, যেটা আমি গল্পটা বললাম যে সব তছনছ করে চলে গেল। এখনকার দিনে তাকে ধরা হবে এ তো এডিএইচডি, কেননা এসে তছনছ করলো, সে আমার কথাটা শুনলো না যে ওটা করতে হয় না। কিন্তু বাচ্চাকে কি সবসময় শোনানো যায় যে তুই এটা করিস না, করবি না? সে বললে আরো বেশি করে করে। এক্স্যাক্টলি, আমার ওইগুলোই ভালো লাগে, এগুলো বারণ করতে। মানে সিচুয়েশনস আছে এরকম, তো এটা আমি বলবো যে এটা একদমই এডিএইচডি সবসময় ভাবা উচিত। কি কি সিমটম দেখলে বোঝা যাবে বাচ্চা একদমই স্থির বসবে না একটা বয়স অবধি? মানে আমি একটা 3 বছরের বাচ্চাকে এক্সপেক্ট করতে পারি না যে সে স্থির হয়ে এখানে আমার মতন এরকম ভাবে বসে থাকবে, কখনোই নয়। সে সেখানে লাফাঝাপা করবে, সব ঠিক আছে, কিন্তু একটা যদি 7-8 বছরের বাচ্চা সে একদমই স্থির না বসে, তাকে যদি বোঝানো হচ্ছে যে তুমি একটুখানি বসে এটা লেখো বা করো, সে সেটা করছে না, স্কুলে গিয়ে সে তছনছ করে বেড়াচ্ছে, তখন আমরা চিন্তা করবো যে সে হাইপার অ্যাক্টিভ, হয়তো এর একটা কিছু প্রবলেম থাকতে পারে, তখন উই উইল কনসাল্ট। আর ডিসলেক্সিক চাইল্ড একটা নরমাল বাবা মা বুঝবে কি করে, কি কি সিমটম দেখে? ঠিক মতো লিখতে পারছে না, বাচ্চা বুঝতে পারছে না। অনেক সময় বাচ্চারা বলে, যেমন ডিসলেক্সিয়া বলে শুধু নয়, যে কোনো, আমি একটাই জিনিস বলি, দুটো জিনিসকে আমি খুব মান দিই। একটা হচ্ছে মায়েদের, যখন ছোট বাচ্চা তখন মায়েরা কি বলছে, মা অনেক সময় বললো যে আমার বাচ্চা না সত্যি কথা শ্বাসটা ঠিক মতো নিচ্ছে না, বেশি হচ্ছে। আমি কিন্তু অনেক ঠাকুমারা দাদিমারা বলো ও বাচ্চার একটু সর্দি হয়েছে ওই জন্য নিচ্ছে, আমি কিন্তু বলি না, মায়ের কথাটা শুনবেন। কেন, হয়তো তখন আমরা যখন দেখি তখন দেখি যে তার সত্যি সত্যি শ্বাসকষ্ট আছে, ঠিক আছে, তো মায়ের কথাটা এটা একটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে বাচ্চার কথা না কিছু সময় শুনতে হয়, যে বাচ্চা হয়তো বললো আমার না বুকটা খুব ধড়ফড় করছে, অনেক সময় করতে গিয়ে দেখা গেল আমি একটা ইকোকার্ডিওগ্রাফি করলাম, দেখলাম বাচ্চার হয়তো কিছু একটা কনজেনিটাল ডিফেক্ট আছে, সেটা ধরা পড়েছে। ঠিক তেমনিভাবে ডিসলেক্সিয়া ব্যাপারটা, বাচ্চা হয়তো বলছে মা আমি বুঝতে পারছি না, বা আমি যখন লিখতে যাচ্ছি লিখতে পারছি না, হ্যাঁ অনেক সময় হয় সেটা। তো সেখানে আমরা বলি যে এটা শোনো, শুনে মানে গো ফর কনসালটেশন। কত বছর বয়স অবধি বাচ্চারা একটা পেডিট্রিশিয়ানের কাছে যায়? আমরা 15 বছর অবধি দেখি, ঠিক আছে। কিছু জন আছে যারা 10 বছরের পরে আর দেখেন না, হ্যাঁ, তার কারণ হচ্ছে মানে 10 থেকে 15 মানে 12-13 পর থেকে অ্যাকচুয়ালি একটা মেন গ্রুপ হয়ে গেছে, সেটা হচ্ছে অ্যাডোলেসেন্স, মানে যেটা বয়ঃসন্ধি কাল যেটা এসে গেল। এই যে বয়ঃসন্ধি কালে তার মানে সব কিছুই আলাদা হয়ে গেছে। এখন বয়ঃসন্ধি কালে অনেক ধরনের প্রবলেমস, মেন্টাল প্রবলেমস, ফিজিক্যাল প্রবলেমস, যেহেতু ফিজিক্যাল চেঞ্জেস তো সবাইরই আসে, ছেলে হোক মেয়ে হোক সবাইরই, আর একটা হচ্ছে মেন্টাল চেঞ্জেসও সেই সময়টা আসে, সেগুলো ট্যাকল করা একটু মুশকিল অনেক সময় হয়, কিন্তু একটা বড় সেক্টর হয়ে গেছে ওটাতে, সেটা পেডিয়াট্রিশিয়ানদের মধ্যে থেকেও আছে, আমি বলবো গাইনোকোলজিস্ট মেডিসিনের ডক্টরদের মধ্যে থেকেও আছে, তারা একটা সেক্টর হয়ে গেছে যারা অ্যাডোলেসেন্সদের নিয়েই শুধু কাজ করছে, সেই জন্য অনেকেই 10 বছরের পরে দেখেন না। আমি পার্সোনালি 15 বছর অবধি দেখি। মানে কি কি অকওয়ার্ড প্রশ্ন বাচ্চাদের এবং বাচ্চাদের বাবা মায়েদের আপনি ফেস করেন? বাবা মাদের তো প্রথম কথাই হচ্ছে হয় সে খায় না, না হলে সে রোগা, মানে বাচ্চা বড় মোটা সোটা বাচ্চা, এবং আমি হয়তো তাকে বকতে যাচ্ছি যে তুমি কেন এত জোর করে ঠুসে খাওয়াচ্ছ যে বাচ্চা এত মোটা, সে ফার্স্ট কথা বলে বাচ্চা তো খাচ্ছে কি রোগা হয়ে গেছে, দেখুন ভীষণ রোগা হয়ে গেছে, মানে আমি তাকে তুলতে পারছি না এরকম ব্যাপার হয়, কিন্তু সে মানে মায়ের কাছে সে ভীষণ রোগা। যখনই আমি তাদের বলি যে বাচ্চা কিন্তু ওয়েটটা এক্সেসিভলি বেড়ে গেছে, তুমি খাওয়াটা কার্টেল করো না, পুরো একদম বন্ধ করো না, কিন্তু একটু কার্টেল করো, মানে যদি সে 3 আউন্স খাচ্ছে তুমি 2 আউন্স করো। আমার দিকে এমনভাবে তাকায় মনে হয় আমি অন্য গ্রহ থেকে এসেছি, হ্যাঁ, কেননা আমি খাওয়া কমিয়ে দেবো কি বলছেন, আমার বাচ্চা তো খাই না, মানে এরকম ব্যাপার। তো এই জিনিসগুলো অকওয়ার্ড থাকে। আর বাচ্চার ব্যাপার বলছি, একটা গল্পই বলছি আমি, সেটা হলো যে আমি একটি বাচ্চাকে 5 বছর বয়স, 5 বছরের ইঞ্জেকশন দিচ্ছি, তার আগে যা ইঞ্জেকশনসগুলো 2 বছর মোটামুটি 2.5 বছরের মধ্যে শেষ হয়ে গেছিলো, তারপরে অনেক দিন পরে সে এসছে, বুঝতে শিখে গেছে,
যখন দিয়েছি তার একটু তো লেগেছেই অফকোর্স, এবং দেওয়ার পরে সে প্রচণ্ড কাঁদছে, কেঁদে আমাকে বলল আমি যাচ্ছি, গিয়ে তোমাকে পুলিশে ফোন করব, পুলিশ তোমাকে ধরে নিয়ে চলে যাবে। আমিও হেসে তাকে বলেছি হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার নয়। এবার সামহাও 1 মাস 2 মাস আসেনি, তারপরে এসছে। আমি এবারে লিখছি, ওর দিকে তাকিয়েছি, আমি বলছি আয়, যেই বলেছি সে আমাকে বললো তুমি এখনো এখানে বসে আছো, তোমাকে পুলিশ ধরে নিয়ে যায়নি? একই কাণ্ড, তুমি এখানে বসে আছো কি করে? তোমার তো সে ইনজেকশন দিয়েছিলে, তুমি আমাকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার কথা ছিল। আরও কয়েকটা মানে অকওয়ার্ড সিচুয়েশনের ব্যাপার বলছি, সেটা হচ্ছে একদিন আমি ক্লিনিকে ঢুকছি, হঠাৎ দেখলাম একটা বাচ্চা মোটামুটি রাস্তায় গড়াগড়ি খাচ্ছে কাঁদতে কাঁদতে। তো আমি ভেবেছি কিছু হয়তো তার প্রবলেম হয়েছে, তা আমি তাড়াতাড়ি আবার মানে ইয়েতে বললাম যে ওকে একটু তাড়াতাড়ি পাঠিয়ে দাও, হয়তো ওর কোনো কষ্ট হয়েছে। তো ওর বাবা মা দুজনে আমাদেরকে তাকিয়ে বললো ম্যাডাম আমি ঢুকতে পারছি না। ও যে মুহূর্তে আমি ক্লিনিকের সামনে এসেছি ও বুঝতে পেরেছে এখানে আমি ইঞ্জেকশনের জন্য নিয়ে এসেছি, ভ্যাকসিন দেওয়া হবে, সে ওইখান থেকে কান্নাকাটি, এবং সে ঢুকবে না। লাস্টে রীতিমতন পাঁজা কোলা করে শেষ পর্যন্ত আমিও হাত লাগিয়েছি, তাকে ঘরে নিয়ে এসে বসানো হয়েছে, ইঞ্জেকশন পাওয়া যায়। তো এরকম ব্যাপারও থাকে আর কি, এই ধরনের। তো কি কি ট্রিক আপনি ইউজ করেন বাচ্চাদের মন ভোলানোর জন্য? একটু আধটু মাঝে সাঝে ঘুষ তো দিতেই হয়, একটু আধটু লজিস্টিক্স একটু টুকটাক দিই, সেগুলো তো আছেই। এবার যদি কোনো সময় ঘুষ না থাকে তাদের সাথে গল্প করে, তাদের অনেক বাচ্চা খুব ভালো গল্পই করতে চায় এবং সেইভাবে করি, এবং এক সময় 2-1 বার জোরও করতে হয়। আপনার ব্যক্তিগতভাবে কিরকম বাচ্চা পছন্দ, মানে শান্ত বাচ্চা নাকি বাঁদর বাচ্চা? এটা বলা মুশকিল, এক একজন বাচ্চা এক এক রকম। ধরুন খুব শান্ত, কোনো কথাই বলছে না, দাও ইনজেকশন, গম্ভীর বাচ্চা। না, তার থেকে আমি এনজয় করি যারা একটু দুষ্টু, বেশ তাদের সাথে একটুখানি কথা বলে তাদেরকে ম্যানিপুলেট করে তারপরে দেওয়াটা আমি বেশি এনজয় করি। মা বাবাদের কিছু উপদেশ বাচ্চা বড় করা নিয়ে। একদম, এটা খুব গুরুত্বপূর্ণ, স্পেশালি আমাদের এজের যারা মা বাবা রয়েছে তাদের জন্য। বাচ্চা বড় করাটা তো একটা সত্যি কথাই বলছি, ইটস আ চ্যালেঞ্জ। ওকে, বাচ্চাকে বড় করে আজকালকার যে যুগে চলছে, এত ধরনের মানে ইলেকট্রনিক মিডিয়াস রয়েছে, সব কিছুর মধ্যে থেকে তারা সব কিছুই জেনে যাচ্ছে আগে থেকে, অনেক ধরনের প্রবলেমস অ্যারাইজ করে, সেই জন্যে সেগুলো সবের মধ্যে একটা ইটস আ চ্যালেঞ্জ। বাট আমি বলবো কিছু সময় না বাচ্চাদেরকে বাচ্চাদের মতন ছেড়ে দিতে হয়। হ্যাঁ, কিছুটা সময় তারা তাদের মতন, কার কি আছে। আমি একটা জিনিস সবসময় বলি, ডোন্ট ফোর্স দেম। ফোর্স এই হিসেবে আর ইঞ্জিনিয়ার হতে হবে, ডাক্তার হতেই হবে, কি যে মা বাবা হয়তো বিজনেসম্যান, বিজনেসে যেতেই হবে, এরম ব্যাপার নেই। তাকে তার মতন দিতে দাও। হ্যাঁ, মানে ছোট থেকেই তাদের একটা ন্যাক থাকে কিছু না কিছু ভাবে, যেটা বললাম বাচ্চা খুব গুণী, এবার সে হয়তো আঁকতে চায়। আমি এমন ঘটনা হয়েছে আমার আছে যে বাচ্চাটি এসে আমাকে বলছে জানো আন্টি আমি আঁকা আর ডান্স করতে ভালোবাসি, মা বাবা সেটা ছাড়িয়ে দিয়েছে, কেননা মা বাবার ইচ্ছা আমি খেলোয়াড় হই, তাই জন্য তাকে খেলায় দিয়ে দিয়েছে, আমার খেলতে একদম ইচ্ছা করে না। তো এই জিনিসগুলো আমার মনে হয় এটা করা উচিত নয়, এবং মা বাবাকে একটু তো টাইম দিতেই হবে, এটা সবসময় মা বাবাকে একটু টাইম হলেও দিতে হবে। আজকে জানি সবাই দৌড়চ্ছে, মা বাবারাও দৌড়চ্ছে, কেন বাচ্চাকে মানুষ করার জন্যই তারা দৌড়চ্ছে, কিন্তু দেখা যায় যে টাইম না দিয়ে তারা যে এত কিছু রোজগার করছে বাচ্চাকে একটা ভালো লাইফ দেওয়ার জন্য, কিন্তু বাচ্চা হয়তো সেই সময়টাতে এতই একা থাকলো যে সে শেষ পর্যন্ত somehow some sort of a pathological কিছু প্রবলেম হয়ে গেল, মানে মেন্টালি হোক বা ফিজিক্যালি হোক। তো আমি বলবো বাচ্চাকে সেই হিসেবে টাইম দাও, মানে এই চাইল্ডহুড আর ফিরে আসবে না তার জীবনে, তো সেই সময়টা তার যেন খুব এনজয়িং একটা চাইল্ডহুড হয়। মা বাবাদের ক্ষেত্রে একটা প্রবণতা থাকে যে সোমবার গানের ক্লাস, মঙ্গলবার নাচের ক্লাস, বুধবার সাঁতার, বৃহস্পতিবার আঁকা, মানে এই যে, তারপর শুক্রবার যোগাসন, তারপর টেবিল টেনিস। এবার যখন মা বাবাদের বলা হয় যে তুমি এতটা বিজি কেন করে দিচ্ছ এত কিছু শিখিয়ে, কোনো একটা তো আর একটার সাথে কানেক্টেড না, তাদের একটা লজিক থাকে, যদি না আমি ইন্ট্রোডিউস করি কোনো ক্লাসে ভর্তি করি, সে জানবে কি করে তার কিসে আগ্রহ রয়েছে। মানে আপনি যেটা বললেন যে বাচ্চাটাকে চুজ করতে দাও, মা বাবার এক্ষেত্রে বক্তব্য হচ্ছে যদি আমি ইন্ট্রোডিউসই না করে, সব জায়গায় ভর্তি না করিয়ে দিই, ও তো জানবেই না যে অভিনয় বলে কিছু হয়, বা ও তো জানবেই না সাঁতার বলে কিছু হয়, আঁকা বলে কিছু হয়, তো সে চুজ করবে কি করে? তো এইটাকে আপনি কিভাবে বলবেন? না, এটার জন্যই আমি সবসময় ওদেরকে অ্যাডভাইস করি যে তুমি এই বয়সে কি করেছিলে, ঠিক তুমি এই বয়সে তোমার মা বাবা কত কিছুতে ঢুকিয়েছিল, এটা একটা চিন্তা করো। আজকে একটি 1.5 বছরের বাচ্চা, তুমি যেহেতু এই প্রফেশনে আছো, 1.5 বছরের বাচ্চাকে নিয়ে এসেছে কি না সিরিয়ালে চান্স যেখানে লাগে সেখানে। আমি বললাম ও তো বুঝেই না কিছু, কি 1.5 বছরে করো না, ওরকমও তো লাগে 1.5 বছরের বাচ্চা। আমার কথাটা হলো তুমি যখন ছোট ছিলে তুমি ভাবতে পারতে 1.5 বছরে আর কিছু করবে? এই যে এতগুলো সিরিজে তুমি বললে যে টেবিল টেনিস, গান, নাচ সবেতে ঢুকিয়ে দিয়েছে। এবার আমার কথা হলো সেই সময়, আমাদের সময় আমরা ছোট যখন ছিলাম, আমার বাবা মার মতো বলতো তুই বাবা আগে স্কুলে যা, স্কুল থেকে ফের
নিজে পড়াশোনা কর, ব্যাস এইটুকুনি থাক। তোর যখন মনে হবে যে তুই গান শিখবি, তুই আমাকে বলবি, তখন আমি শেখাবো, বা নাচ শিখবি সেটা। এবার এমনও হয়েছে তখনকার দিনে এত নাচে ছিল না, আমরা নাচ করিনি, কিন্তু তাতে কি আমরা পরের লাইফে গিয়ে যখন আমরা একটু বড় হয়েছি তখন আমরা মানে যা শিখতে চাইছি আমরা তখন সেটা দিকে গেছি, তাতে কি আমাদের কিছু কিছু ক্ষতি হয়েছে? হয়নি। তো আমার কথা হচ্ছে যে তাদেরকে পড়ে শিখতে দাও, সে এখন বোঝে না, তাকে এগুলো চাপ দিলে তারও ব্রেনেও ট্যাক্সেশন হচ্ছে, ফিজিক্যালিও সে ট্যাক্সেশন। এবং এখন একটাই সত্যি কথাই বলছি, স্কুলসও অনেক ধরনের কারিকুলার অ্যাক্টিভিটিস করে, সেখান থেকেই তো সে জেনে যাবে যে সে কোনটাতে একদম। মানে আমি তো ছোটবেলা থেকে, আমি এখন যে প্রফেশনে, আমি ছোটবেলা থেকে এর প্রতি কোনো আমার পরিচয়ই ছিল না, শুধুমাত্র টিভিতে দেখা ছাড়া। কিন্তু যখন সময় হয়েছে আমি নিজেই শিখে গেছি, মানে নিজে এটাকে। তাই মা বাবাদের বলবো, এই পরিচয় করানোর নাম করে বোঝা চাপিয়ে দেবেন না বাচ্চাদের উপর। সত্যি কথা, যখন সময় হবে সে নিজেই খুঁজে নেবে তার কি চাই। এবং আরো একটা ব্যাপার হয়, সত্যি কথাই বলছি, এই এত বোঝা চাপালে আলটিমেটলি দেখা যায় তাদের না সবকিছুর প্রতি অনীহা, কিছুই করতে চাইছে না। একটা বড় বয়সে গিয়ে, মানে ওই যে অ্যাডোলেসেন্টের পরে যখন সে অ্যাডাল্টহুডে ঢুকছে, আমি অনেক দেখেছি যে হয়তো তাদেরকে কি হয়েছে, তারা হয়তো তখন আর আমার পেশেন্ট নেই, কিন্তু তারা ফলো আপে হয়তো এমনি এসেছে, বা হয়তো কোনো কারণে আমার সাথে কন্ট্যাক্ট আছে, সে বিয়ে করেছে, আমি না কিছুই হতে চাই না, এই কথাটা এসেছে যে আমি কিছুই হতে চাই না। আমি বললাম তুই ডাক্তার হতে চাস না, বা ইঞ্জিনিয়ার, বা তুই হোয়াট এভার, তুই যদি অন্য কোনো কিছুতে যেতে চাস সেটা হতে চাস। আমি না কিছুই হতে চাই না, আমি না বুঝতেই পারছি না আমি কি হতে চাই, কেন এত কিছু ছোটবেলা থেকে তার উপর চাপানো হয়েছে, সে এখন কনফিউজড। একটা মজার ঘটনা বলি, আমি আমাদের পাড়া দিয়ে আসছিলাম, একজনের বাচ্চা হয়েছে, তার 6 মাস বয়স। সে কোলে নিয়ে আমার সাথে আলাপ করে, যে যেরকম পূর্ব পরিচিত কারোর সাথে দেখা হলে তার নতুন শিশু হয়েছে আলাপ করে। সে কোলে নিয়ে আমাকে বলছে, এই যে দেখছো তোমার ভাইপো, এখন 6 মাস বয়স, আর 1 বছর, তুমি একটু লঞ্চ করে দিও। বাচ্চাদের মেন্টাল হেলথ নিয়ে কিছু ইস্যুস, মানে বাবা মার সেপারেশন হয়ে গেছে, বা এরকম কোনো এমন একটা সিচুয়েশনে পড়েছে, এরকম কি কখনো বাচ্চা পান? এরকম তো হয়, এবং সেপারেশন হয়েছে, বা মা হয়তো একটা বিয়ে করলো বা কিছু এরকম ধরনের, এটা তো খুবই পাই। আরেকটা যেটা পাই আমার, মানে এটা শুনে আরেকটা মনে পড়লো, আমি 2-3টে মানে রিসেন্টলি তারা আমার সাথে আছে এখনও, সেটা হচ্ছে যে তাদের মায়েরা হয় ছেড়ে চলে গেছে, অথবা হয়তো ডিসিজড, মানে মারা গেছেন। হ্যাঁ, বাচ্চার ওপরে সেটা খুব এফেক্টেড হয়েছে, সেটা খুবই এফেক্ট হয়েছে। তার পড়াশুনো এমনও হয়েছে, তাকে মানে কাউন্সেলিং করেও মানে কিছুভাবেই আনা যাচ্ছে না আর কি। জানি না, সামহাউ এটা আমার একটা লাক হয়তো হতে পারে। আমি তাদের সাথে কথা বলার পরে এখন কিন্তু তারা মানে স্ট্রিমে এসে গেছে, মানে তারা এখন পড়াশুনো করছে, কিছুজন করছে। অফকোর্স তাদের আমাকে অনেক বেশি সময় দিতে হয়েছে, অনেক এক্সপার্টস আছে এই ব্যাপারে, আমি বলবো না যে আমি একমাত্র সেটাতে, কিন্তু সামহাউ এই 2-3 জন আমার সাথে এখন তারা আছে। যেহেতু তাদেরকে আমি ছোট থেকে দেখছি, আমার কথা বলাটা বা তাদেরকে অ্যাপ্রোচ করাটা আমার সুবিধে হয়েছিল। হ্যাঁ, তারা আমাকে চেনে, সুবিধে হয়েছে, আমি তাদেরকে বোঝাতে পেরেছি যে এই লসটাকে তোমরা ওভারকাম করতেই হবে। কেননা তার ঠাকুমা, বাবা সবাই হয়তো দেখাশোনা করছে, কিন্তু সে ওদেরকে পছন্দ হচ্ছে না, মাকে অফকোর্স মিস করছে। তো সেখানে এটা করে আস্তে আস্তে তারা এখন একটা স্ট্রিমে এসে, চাইল্ডিশ নেচারটা তখনই বেঁচে থাকে যে যখন সে সবকিছুতে বিস্মিত হয়। একটা বৃষ্টি দেখে সে চূড়ান্ত বিস্মিত হয়ে আনন্দ হয়ে গেল। তো এখন পাশ্চাত্যে একটা খুব কমন সমস্যা দেখা যাচ্ছে যে বাচ্চাদের মধ্যে থেকে বিস্ময় চলে যাচ্ছে, যে সে সিনেমা দেখে আনন্দিত হয় না, সে গান শুনে আনন্দিত হয় না, সে নতুন কোনো একটা ছবি দেখে আনন্দিত হয় না, বা সূর্যোদয় দেখে আনন্দিত হয় না। তো এই যে বিস্ময় চলে যাওয়ার কারণটা আপনি কি মনে করেন? বিস্ময় চলে যাওয়ার কারণ হচ্ছে, আমি তো বলেই দিলাম, সেটা টেকনোলজি। মানে এখন তারা, সত্যি কথাই বলছি, টিভিতে, মোবাইলে তো আবার এখন এক একটা জায়গায় অনেক কিছু দেখিয়ে দিচ্ছে, সেগুলো সব অদ্ভুতভাবে জিনিসপত্র সব দেখে ফেলছে আগে থেকেই। কাগজ আজকাল ওরা কমই পড়ে, হ্যাঁ, বা খবরের কাগজে ছবি দেখে ওই যে বললাম বিস্ময়টা চলে যাচ্ছে, সেটা এইগুলো তো আছেই একটা ধরনের। তো এইগুলো আছে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওরা এখন অনেক বেশি ইন্টেলিজেন্ট। আমি যেটা বললাম, যেটা তুমি বললে যে অ্যান্ড্রয়েড বাচ্চা, সেটা একটা ব্যাপার থাকে, মানে ওরা অনেক বেশি ইন্টেলিজেন্ট। ফলে ওরা মানে কিছু একটা, আমরা যেমন ছোটোবেলায় জিজ্ঞেস করতাম, তো সেগুলো ওরা না কমই জিজ্ঞেস করে। বলবো না, আমার একজন বাচ্চা আছে, সে এসে আমাকে অনেক প্রশ্ন করছে, মানে অনেক প্রশ্ন, এটা কেন, ওটা কি, ওটা জিনিসটা কি, স্টেথোস্কোপ কি, যেগুলো দেখছে আমার হ্যামার ট্যামার, এগুলো কি করো, কি ধরনের জিনিস, খুব ভালো লাগে সেগুলো, আমার খুবই ভালো লাগে এদের উত্তর দিতে। কিন্তু আমি দেখেছি মা বাবারাও এখন একটু বিরক্ত হয়।
হ্যাঁ উফ তুই এত প্রশ্ন করছিস কেন, ম্যাডাম বিরক্ত হচ্ছে না, আমি বিরক্ত হচ্ছি না, তোমরাও কিন্তু এটা করবে না, মানে তাহলেই না বাচ্চা আরো উদ্বুদ্ধ হবে যে হ্যাঁ আমি আরো প্রশ্ন করি। ম্যাম আপনি ছোটবেলায় কেমন ছিলেন, দুষ্টু ছিলেন? না একদমই ছিলাম না, সত্যি কথাই বলছি, আমি খুবই ঠান্ডা ছিলাম, কিন্তু আমার আশেপাশে সব দুষ্টু, এবং আমার মেয়ে খুব দুষ্টু ছিল ছোটবেলায়। হ্যাঁ তো আমি ট্যাকল করতে শিখে গেছি আর কি সেটা, কিন্তু প্রথম দিকে কষ্ট হতো কারণ আমি নিজে খুব ঠান্ডা ছিলাম তো, এবং বাবা মারা বলতো ওকে নিয়ে কোনো ঝামেলা হয়নি। হ্যাঁ তো আমার দিদি আছে, সে বোধহয় ছোটবেলায় একটু দুষ্টু ছিল, আমি তো জানি না যেন অনেক ছোটবেলায়, তো এটা আমি মানে সেরকম ছিলাম না, কিন্তু ট্যাকল করতে শিখে গেছি, কারণ আমার এই যারা আশেপাশে আছে সবই আমাদেরই বাচ্চা বলবো, আমি আমারই বাচ্চা বলি ওদেরকে, তো পেশেন্ট তো বলি না, ওদের আমাদেরই বাচ্চা, তো সেই তারা দুষ্টু প্রচুর আসে এবং এখন ট্যাকল করতে শিখে গেছি তাদের সাথে। একটা সময় হয়েছে যে বাচ্চা প্রথমে এসে আমি একটা মানে ক্লিনিকে বসতাম, সুইং ডোর ছিল, সুইং ডোরের তলা দিয়ে আমার দিকে তাকিয়ে উকি মারতো, এবং উকি মেরেই সা করে আবার পেছনে চলে যেত, তার বাবা তাকে ঢোকাতেই পারতো না। সেই বাচ্চা যখন একটু বড় হলো সে আবার হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, মানে তার যা কিছু আমার সাথে শেয়ার করবে, মানে এমনকি রিপোর্ট কার্ড পর্যন্ত এসে আমাকে একবার দেখাবে, মানে অ্যানুয়াল রিপোর্ট কার্ডটাও এসে আমাকে একবার করে বছরে ও দেখিয়ে যেত যে সব কিছু ঠিক আছে কিনা, এরকমও হয়। তো আমি কিন্তু অনেক বন্ধুদের মাঝখানে এখন আছি, মানে আমার ছোট ছোট অনেক বন্ধু, এটা খুব ভালো লাগে আর কি। এন্ড বেস্ট আপনি সবসময় আপডেটেড থাকবেন। হ্যাঁ সবসময় আপডেটেড, আর ওরা আমার থেকে বেশি জানে, সত্যি কথাই বলছি, আমি সবসময় বলি, কেন আমি আমার নিজের মেয়েকেও দেখেছি, এখন সে বড় হয়ে গেছে কিন্তু সে আমার থেকে বেশি জানে, তুমি এটা জানো না, মানে এরকম ব্যাপার হয়। তো ওরাও এখন এই বিষয়টা এখন ওদের আছে, তুমি এটা জানো না আমি জানি, এইটা মজা যে এইটা হচ্ছে এখন একমাত্র বিষয় যে আপনি জানো না, হ্যাঁ তুমি জানো না আমি কিন্তু এটা জানি, এটা হচ্ছে এটা। আচ্ছা ম্যাম ছোটবেলায় দেখতাম কোনো বাচ্চার পটি না হলে ঠাকুমা পানের বোটা দিয়ে সর্ষের তেল দিয়ে, এটা কি সায়েন্টিফিক কিছুটা পয়েন্ট অবধি, তার কারণ হচ্ছে জাস্ট কিছুই নয়, যদি কনস্টিপেশনটা জাস্ট এনাল এরিয়াতে চলে আসে, মানে সেই ব্যাপারটা কনস্টিপেশনটা এটা হচ্ছে যে ইট ইজ সামহাউ মোটিলিটির জন্যে, মানে ঠিক মতো মুভমেন্ট হচ্ছে না বলে ওটা এসে হয়তো দাঁড়িয়েছে কিন্তু বেরোচ্ছে না, এই ব্যাপারটাকে স্টিমুলেট করা, এই পানের বোটা দেওয়ার ব্যাপারটা হলো স্টিমুলেট করা, তাতে খুব ছোট বাচ্চাদের কিছুটা হলেও কাজ হয়, ঠিক আছে। কিন্তু আবার আরেকটা ব্যাপারও থাকে, যেহেতু ওই পোর্শনটা ডেলিকেট, এটা দিলে অনেক সময় এক্সকোরিয়েশন হয়ে যায়, মানে ওখানটা ছড়ে ছড়ে যায়, ছিলে যায়, তো সেইগুলোতে আবার বাচ্চার কষ্ট হয়। তো ওই যে বললাম কিছু পুরনো পদ্ধতি ভালো, তার আবার কিছু সাইড এফেক্টসও আছে, সেই এক্সপোজার আমরা সেই জন্য বলি এগুলোতে না যেতে। আর একটা হচ্ছে বাচ্চাদেরকে গরমের চুড়িতে ন্যাড়া করে দিই, হ্যাঁ, এবং বিশেষ করে মেয়ে যে বাচ্চারা মেয়েরা তাদের খুব আপত্তি, খুব অপছন্দ করে না, এটার কোনো মানে সায়েন্টিফিক বেস নেই, একটাই বেস হচ্ছে এগুলো সেই একই জিনিস বললাম, স্টিমুলেশন, যে ন্যাড়া করে দিলে যেহেতু যে বেস অফ দ্য ইয়েটা থেকে মানে যদি বাড়তেই থাকে তখন কি হয় না, সব নারিশমেন্টটা চলে যায় একদম এন্ডে, ফলে কি হচ্ছে যখন বেসটা একটু নড়বড়ে হয়ে যায়, সেটা ন্যাড়া করলে যে বেসে যে আমরা যে ধরনের নারিশমেন্ট, সে তেল দেওয়া হোক বা যাই দেওয়া হোক, স্ক্যাল্পের একদম বেসে যে হেয়ার ফলিকলস আছে সেখানে যাচ্ছে ডাইরেক্টলি ন্যাড়া করার পরে, সেই জন্যে গ্রোথটা একটু স্টিমুলেটেড হচ্ছে, মানে ভালো হচ্ছে। একদম নয় যে ন্যাড়া করতেই হবে, করলে ভালো, যেমন আমরা চুল বড় হলে কাটি, কেন কাটি, যাতে আমাদের যে নারিশমেন্টটা আমরা দিতে চাইছি চুলকে, সেই নারিশমেন্টটা যেন ছোটোর ওপরে হলে তারা বেশি পাচ্ছে, বড় হলে সেটা পুরোটা ছাড়িয়ে যাচ্ছে, সেই জন্য পায় না, এইটাই হচ্ছে বেস। খুব জোড়াজুড়ি করাটা আমি একদমই মানে আমার মনে হয় না খুব একটা উচিত হওয়া, এটার দরকার আছে। এবং এমনও হয়েছে বাচ্চা এসে আমাকে বলেছে আমি না মার সাথে 7 দিন কথা বলছি না, কেন, আমার মা আমাকে জোর করে ন্যাড়া করে দিল, আমার নাচের প্রোগ্রাম আছে, আমাকে উইক পরে নাচতে হয়েছে, মানে খুব দুঃখ বাচ্চার। হ্যাঁ, আর এই যে কাজল পুড়িয়ে পাউডার দিয়ে দেওয়াতে কি নজর লাগে না? আমি প্রথম কথা নজরের কনসেপ্টে খুব একটা বিশ্বাস করি না, সেটাই হচ্ছে, জানি না সবাই আমার উপরে হয়তো রেগে যেতে পারে, যাই হোক এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমি দেখি টিপটি বড় হতে হতে মোটামুটি বাচ্চার পুরো কপালটি জুড়ে যাচ্ছে, তার উপর আবার একটা পাউডার থাকে, কেননা সেটা যেন স্মাজ না করে, মানে পুরো ব্যাপারটা নিয়ে বাচ্চা যখন আমার কাছে আসে আমি সামহাউ বাচ্চাকে কিন্তু সুন্দর হিসেবে দেখতে পারি না, মানে সবসময় কালো টিপটার দিকেই শুধু চোখটা পড়ে, বাচ্চার মুখটি হয়তো খুবই সুন্দর কিন্তু কালো টিপটির দিকেই মুখটা পড়ে। আমি বাচ্চাদের মায়েদের বলি প্লিজ তোমরা টিপগুলো ছোট নাও এবং খুবই কম দাও, তোমাদের বিশ্বাসটাও তোমরা রাখো অটুট, কিন্তু ঠিক আছে কিন্তু একটু ছোট দাও, যাতে বাচ্চাকে যে সৌন্দর্য আছে বাচ্চার একটা, সে মিষ্টতাটা আমরা দেখতে পাই। অনেক বাচ্চা দেখেছি একটা আঙুল চোষার
হ্যাবিট থাকে ছোটবেলা থেকে, ওটা অনেক বয়স অবধি থাকে, এবার এটা নিয়ে খুব চিন্তিত থাকে বাবা মা। এটা আমিও খুব চিন্তিত, সত্যি কথাই বলছি, কেন আমি এটা সত্যি অ্যাডভাইস করতে পারি না। আমি অনেক বাচ্চাকে মাকে বলেছি তুমি লঙ্কা দিয়ে দাও, কি করলা বাটা দিয়ে দাও, কি উচ্ছে বাটা দিয়ে দাও, বলে এরকমও বলেছে, সুন্দর করে সেটা সরিয়ে তারপরে আবার মুখে আঙুলটা দেয়। 2 নম্বর হচ্ছে যে সে হয়তো ওটা খেয়েই নিল, সে হয়তো উচ্ছে খেতে ভালোবাসে, সে ওটা খেয়েই নিল, নিয়ে আবার মুখে আঙুল দিয়ে শুয়ে পড়লো। মানে এটা হয়, কিন্তু এটা উচিত নয়, ছাড়ানো উচিত। মানে আমি এমনও জানি একজনকে, সেটা অবশ্যই আমার পেশেন্ট নয়, কিন্তু সে একজন জানি, সে বিয়ে হয়ে গেছে, এবার তার ওটা মানে একটা অভ্যেস, সে কি করবে শ্বশুর বাড়িতে গিয়ে, মানে রাত্রে শুয়ে মানে ইয়ে করে সে লুকিয়ে টুকিয়ে সে করছে। এবার তার মা তাকে জিজ্ঞেস করছে যে তোর এটা কি হলো, তোর হ্যাবিটে? বলো কি করবো, ঘুম তো হয় না, আমি তো ওই জন্য ওটা করতেই হয়, কিন্তু আমি ছাড়তেও পারছি। মানে এমনই একটা সে মানে সেটাতে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে সেটাতে। মানে আমাদের এই আলোচনায় আমরা অনেক অনেক কিছু জানতে পারলাম, আর কিছু মজাদার একটু গল্প শুনতে পারলে খুব ভালো হতো। একটি বাচ্চা, সে প্রচণ্ড এরকম দুরন্ত, এসে তার নিজের ব্যাগ থেকে জলের বোতলটা নিল, নিয়ে সারা মেঝেতে ঢুকিয়ে দিয়ে আমাকে বললো আমি না এখানে একটু সুইমিং করবো বলে তার উপরে শুয়ে সুইমিং করতে লাগলো। মানে এই জিনিসটা আমি কি করে তখন, মানে আমি সুইপার ডেকে সেগুলোকে তুলবো, এবার বরের বাচ্চা, মানে আমরা নিজেরাই ভাবছি আমি কি করব। এটা খুব একটা অদ্ভুত ব্যাপার হয়েছিল। থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাদের এই শোতে এলেন, আশা করি আপনার ভালো লেগেছে আমাদের এই খুবই ভালো লেগেছে পেইনলেস ইনজেকশনে। অফকোর্স, আর আপনার থেকেও আমরা অনেক কিছু জানতে পারলাম। আর আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন, আর কি কি বিষয় নিয়ে আপনারা চান যে আমরা এপিসোড করি সেটাও আমাদেরকে জানান। এই আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে দেখা হবে পরের পর্বে নতুন কোনো ইনজেকশন নিয়ে ফিরবো। আমি সায়ন, আমি কুশল। আর ততক্ষণ আমাদের এই ভিডিওটা প্রচুর শেয়ার করুন আর আমাদেরকে সাবস্ক্রাইব করুন।